আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, উচ্চতর গণিত প্রথম পত্র টপ 26টি সিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এই ক্লাসে আমাদের হামিম ভাইয়া কিন্তু পড়াশোনা করছেন বুয়েটে। এর পাশাপাশি উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সিকে রুয়েট সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সন্ধান বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন অর্জন করেছেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তিনি কিন্তু তার এসএসসি পরীক্ষায় 94 পয়েন্ট সামথিং মার্কস পেয়েছিলেন, অলমোস্ট 95% এর মতো হায়ার ম্যাথে তিনি পেয়েছিলেন। তো তার নিজের স্টুডেন্ট লাইফের অভিজ্ঞতা এবং এত বছরের শিক্ষকতার অভিজ্ঞতার ভিত্তিতে তিনি উচ্চতর গণিত প্রথম পত্রের টপ যে চ্যাপ্টার গুলো রয়েছে সেগুলো থেকে বাছাইকৃত টপ 26টি সিকিউ নিজ হাতে তোমাদেরকে সলভ করিয়ে দিবেন। এবং এখানে গুরুত্বপূর্ণ সব টাইপ কভার হয়ে যাবে, সব টাইপ ইনশাল্লাহ এখানে কভার হয়ে যাবে। তোমরা যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করো, আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমাদের 50 আউট অফ 50 প্রিপারেশন হয়ে যাবে। তোমরা যদি ঠান্ডা মেজাজে পরীক্ষার হলে আনসার করে আসতে পারো, ইনশাল্লাহ দেখবা তোমরা একটা ভালো রেজাল্ট করবে। তো তার আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, ভাইয়া যেহেতু ওনার বুয়েটের হল থেকে ক্লাস নেবেন, সেহেতু ভাইয়া একটু আস্তে কথা বলবেন। আহ, যেহেতু ওখানে আশেপাশে আরো অন্যান্য রুমমেটরা রয়েছেন। তবে এইটা খুব একটা বেশি বড় প্রবলেম হবে না, আমি আগে থেকে সতর্ক করে দিলাম যে এটা খুব বেশি বড় প্রবলেম হবে না। তোমরা যদি মনোযোগ সহকারে ক্লাসটা করো ইনশাল্লাহ, এবং ভাইয়া যে কথাগুলো বলবেন সেগুলো যদি ফলো করো, সেক্ষেত্রে তোমরা ফুল আনসার করে আসতে পারবা। অনেকে জাস্ট স্লাইডটা দেখে যেতে চাইবা, ভাইয়া জাস্ট স্লাইড দেখে গেলে তোমার কিছুই হবে না। কারণ স্লাইডের পাশাপাশি ভাইয়া যখন সলভ করাচ্ছেন তখন উনি তোমাদেরকে অনেক গুরুত্বপূর্ণ গাইডলাইন দিবেন। ওই গাইডলাইন গুলো যদি তুমি ফলো করতে পারো, তখন তোমার প্রিপারেশনটা 50 আউট অফ 50 হবে, আদারওয়াইজ হবে না। তাই সে কারণে এই অল্প সময়ের ক্লাসটা, অল্প সময়ের মধ্যে যে 26টা সিকিউ করাই দিবেন এবং পাশাপাশি যে গাইডলাইন দিবেন সেগুলো তোমরা মনোযোগ সহকারে শুনো, এবং ভাইয়া যেভাবে করে যা বলবেন ঠিক ওইভাবে করে পালন করবা। তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ তোমরা ভালো রেজাল্ট করতে পারবা। আর এই ভিডিওটা এসএসসি 26 করতে পারো, ইমপ্রুভমেন্ট 25, এবং পরবর্তীতে যদি এসএসসি 27, 28ও করতে চাই তারাও করতে পারবে। এটা সবার জন্য একদম পরীক্ষার আগে রাতে সুন্দর একটা প্রিপারেশন নিয়ে যেতে পারবে। তো চলো আমরা ভাইয়ের কাছে চলে যাই। ভাই শুরুর দিকে তোমাদেরকে একটু কিছু কথা বলবেন, এরপর উনি সরাসরি ক্লাস শুরু করে দিবেন। তো চলো আমরা ভাইয়ের কাছে চলে যাই। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ম্যাথের প্রিপারেশন ভালো চলছে। তো ইতিমধ্যে আমি তোমাদের জন্য এমসিকিউ যে সাজেশন লিস্ট ওটা আপলোড করে দিয়েছি। আমি আশা করছি তোমরা সবাই ওটা দেখে এসেছো। আর যদি কেউ নাও দেখে থাকো তাহলে ওটা কমপ্লিট করে আসবা নিশ্চয়ই। কারণ ওখানে আমি তোমাদের জন্য এমসিকিউ এর জন্য যে সাজেশন লিস্টটা বা এমসিকিউ যে কেবল একটা শীট আমি কমপ্লিট রেডি করে দিয়েছি, ওটা যদি একবার ফুল কভার করে দিতে পারো ভালো মতো, তাহলে ওখান থেকে 90% টাইপের ম্যাথ তুমি কমন পাবে ইনশাল্লাহ। তোমার আর কোনো হ্যাসেল হতে হবে না আশা করি, যদি তোমার সবগুলোটাই ভালো মতো কভার করা থাকে। ঠিক আছে? তো নাও আমি তোমাদের জন্য হচ্ছে সিকিউর জন্য যেই সাজেশন বা হচ্ছে মানে একদিনের মধ্যে যা পড়লে তুমি হচ্ছে ভালো মতো তোমার একটা সিকিউর রিভিশন হয়ে যাবে, বা বলতে পারো এখান থেকে এটা পড়লে মানে সব টাইপিং সহ তোমার কভার হয়ে যাবে। ম্যাথে কিন্তু ধরো তোমার তো ম্যাথস হোল সেম কপি আসে না, বাট ম্যাথে যে টাইপটা ধরো সেম আসে বা কপি, মানে টাইপটা কমন পড়ে। মানে প্রতি বছরই এরকম টাইপ চেঞ্জ করে, টাইপ ধরো সেম টাইপেরই ম্যাথ দেয়, সেম ভার্সনই ম্যাথ দেয়, দুই একটা প্রশ্ন তো একটু চেঞ্জ করতে পারে। বাট সেটা সমস্যা না। আমি এখন তোমার এই জন্য যেই সিকিউর যে পার্টটা নিয়ে এসেছি, এই পার্টটা যদি ফুললি ভালো মতো শেষ করতে পারো, আজকের এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভালো মতো করে দেখতে পারো, তাহলে আশা করছি তুমি এখান থেকে 8টা থেকে 5টার মধ্যে 5টাই অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? 8টা থেকে এই 5টা ইজিলি অ্যান্সার করতে পারবা, এরকম ক্যাপাবিলিটি তুমি আজকের এই ক্লাস শেষে তুমি ধরো ফুল কনফিডেন্ট থাকবা। ঠিক আছে? যদি তুমি আমার এই শীটে মানে এই সিকিউর পার্টে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথের তুমি টাইপগুলো কভার করে থাকো। আর যদি তোমার একটা নলেজ থাকে যে সবগুলো টাইপের যে যতগুলো ম্যাথ আসা পসিবল, সব টাইপের যদি তোমার ভালো নলেজ থাকে, তুমি আশা করি সিকিউর একদম 50-50 ধরো শিওর। এমন কোনো আর কোনো তুমি আনকমন ম্যাথ পাবা না, এটার থেকেই ম্যাথ আসবে। ঠিক আছে? তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করে দিই। লেটস জাম্প অন দ্য টপিক। প্রথমেই যে ম্যাথটা আছে সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়কের ক নাম্বারে কি বলেছে এখন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে ম্যাট্রিক্স নির্ণয় দেওয়া আছে আর কি, নির্ণয় একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এক্স এর মান বের করো। এটা কিন্তু একটা কমন প্রশ্ন, এটা কিন্তু অনেক আসে। আমি আচ্ছা, যে প্রশ্ন আমি স্টার দিয়ে রাখবো বা হচ্ছে মার্ক করে রাখবো, ওই টাইপের ম্যাথ অবশ্যই পরীক্ষায় আসবে। তুমি ওটা অবশ্যই ওটা কভার করে যাবে। ঠিক আছে? যেমন এই টাইপের ম্যাথ একটা আসবে, যে কোনো বোর্ডে হোক বা সকল বোর্ড বা এটা ম্যাথ একটা আসবে, ব্যতিক্রমী ম্যাথ এই টাইপের একটা ম্যাথ মিলিয়ে দিবে। হয় এখানে ব্যতিক্রমী না বললে ধরো অপরিসীম বললো বা বিপরীত বললো, বিপরীত সম বা অবেজ্যাতি ম্যাট্রিক্স বললো, যে কোনো কিছু বলতে পারে। বাট এরকম একটা টাইপ তোমাকে থাকবে। ঠিক আছে? তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে অ্যাক্সিস ভ্যালু বের করতে বলছে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত কি আমার, যে কোন একটা ম্যাট্রিক্স তখনই ব্যতিক্রম হবে যখন তার নির্ণায়কটা কি হবে, জিরো হবে। ঠিক আছে? আশা করি তোমরা সবাই জানো, যখন কোন একটা ম্যাট্রিক্সের নির্ণায়ক হলে জিরো হবে তখন সেটা কি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে এখান থেকে নির্ণায়কটা বের করে কি আসবে, নির্ণায়ক বের করুন, জিরো তো বাদ, জিরো বাদ, তাহলে -3 ইন্টু 4x প্লাস 10 মাইনাস জিরো। ঠিক আছে? প্লাস প্লাস 7 ইন্টু
এটাও 0 আসবে। তাহলে ইকুয়াল টু কি 0। তাহলে এখানে আসতেছে কেমন -3 4 12 x -30 is equal to 0। তাহলে x equal to আসবে হচ্ছে 30/12 equals to যদি আমি ভাগ করি 6 দ্বারা ভাগ করলে কত 5 6 30 6 দ্বারা 12 5/2 আসবে। ঠিক আছে, আমি একটু ধরো ফাস্ট যাবো কারণ যেহেতু আমাকে অনেকগুলা টাইপ কভার করতে হবে। তো যেহেতু তোমরা সব একদম লাস্ট পর্যায়ে এসেছো, আশা করি তোমাদের মোটামুটি সব টাইপেরই কিছু ম্যাথ করা আছে বা তোমাদের বেসিক অন্তত আছে। আমি জাস্ট তোমাকে জাস্ট ধরাই দেবো যে কোন পার্টে কি কি করা লাগবে বা কোন টাইম ম্যাথটা বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে, আর বাদ বাকি যা করা লাগে তোমাকে করে দেবো ম্যাথ। আর যা দেখ ধরো কোনো কোনো ম্যাথ ধরো দেখালে বুঝতে পারবো, ওটা আমি জাস্ট দেখিয়ে দেবো তোমাকে। ঠিক আছে, আর একটু ফাস্ট আগাবো, আশা করি বুঝতে পারবো, অনুভবে আর সমস্যা নেই। তো এখান থেকে বেসিক্যালি ম্যাথ ইয়ে করে আমি এখান থেকে বের করছি এক্স এইভাবে বের করছি। ঠিক আছে, এটা ইজি ছিল। এরপরে এক্স ইকুয়াল টু হলে ক্যামেরার সূত্র এটা ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক জিরো দেবে। এক্স ইকুয়াল টু ক্যামেরার সূত্রের সাহায্যে এক্স ওয়াই জেড নির্ণয় করো। ক্যামেরার সূত্রটা একদম কি বলে পান্থা হাত, তেমন কঠিন না। প্রথম কি বলতে এক্স ইকুয়াল টু সি, এক্স ইকুয়াল টু সি লেখো, এ এক্স প্লাস টু কি সি। এই ম্যাট্রিক্সে কি ছিল, পুরো ম্যাট্রিক্স ছিল এই ম্যাট্রিক্স, আর এক্স হচ্ছে এই ম্যাট্রিক্সটা, সি এই ম্যাট্রিক্সটা। তাহলে এই জায়গায় ধরো কি হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সটা। আর এই পাশে ছিল এক্স ম্যাট্রিক্স, এক্স ওয়াই জেড ছিল। আর ডান পাশে ছিল কেমন সি ম্যাট্রিক্স ছিল 15 -1 0, 15 -1 0। তাহলে এখান থেকে ইকুয়েশন বের করি, ইকুয়েশন বের করলে কি আসবে 2x - 6y প্লাস 5z প্লাস 15। নিয়ে একবারই করে ফেললাম, বাকি আশা করি পারবো। আচ্ছা, গুণ দিতে হবে, গুণ দিলে কি এটা ইকুয়াল হয়ে যাবে না, যেমন যেহেতু তো এটা সারিটা সারি সমান, এই সারি সারি সমান, এরপর আমি একবারই করে ফেললাম, ইকুয়াল টু 15 আসবে। এখানে সেম ভাবে 3x প্লাস 2y প্লাস z ইজ ইকুয়াল টু -1 5x প্লাস 0 প্লাস z ইজ ইকুয়াল টু 0। 1 নাম্বার ইকুয়েশন, 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ঠিক আছে, এইটা কোন দশা কোন ক্লিয়ার। দেন এরপর হচ্ছে চিন্তা ইকুয়েশন বের করছে, এখান থেকে প্রথম জি বের করবা, জি বের করবা, জি কোনটা, এই যে এই ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স হচ্ছে আমার কি জি, এটা বের করলাম, আমি দেখালাম না এখন। প্রথমে বের করবো, আর কিন্তু ক্যালকুলেটর ইজি বের করা যায়, ক্যালকুলেটর ইজি তুমি এটা লিনিয়ারটা বের করতে পারবা। ম্যাট্রিক্স অপশনে দিয়ে ম্যাট্রিক্সটা ইনপুট দিবা, দেন হচ্ছে ওখানে অপশন দিলে তুমি ধরো ডিটারমিনেন্ট বের করা অপশন পেয়ে যাবো, ওখান থেকে তুমি ডিটারমিনেন্ট ইজিলি বের করতে পারো। এখন আশা করি জানো, জানলে সময় জানা বের করবা লিনিয়ার। তারপরে কি বের করবা ডিএক্স, এবার বের করবা ডিএক্সটা কি, ডিএক্স হচ্ছে এই যে এক্স এর সহগ, মানে এটা কি সহজ হচ্ছে এই পার্টটা আছে না, এই পার্টের জায়গায় তুমি হচ্ছে সি এর যে ম্যাট্রিক্স সেটা বসাবো। দেখে কেমন, হ্যাঁ ঠিক আছে 2 3 5 না, এটা তুমি 15 -1 দিয়ে বসাবো, 15 -1 0 শেষ। আর বাদ বাকি সব সেম থাকবে। এই পার্টটা পরে কি থাকবে, এই পার্টটা কি থাকবে সেম থাকবে, অ্যাজ ইউজুয়াল সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। এক্স এর জায়গায় মানে প্রথম রো এর জায়গায় কি হবে, প্রথম রো এর জায়গায় যে সি ম্যাট্রিক্সের পার্টটা বসবে। ঠিক আছে, বাদ বাকি সেম থাকবে। এটা যদি একটা বের করে ফেললাম, জি ওয়াই, জি ওয়াই কি হবে, জি ওয়াইটা হচ্ছে এই যে এখানে এক্স বাই ওয়াই ইনসাইড এরকম ভাবে হবে জিনিসটা। তাহলে এই যে দ্বিতীয় যে কলামটা আছে, এই কলামের জায়গায় তুমি কি বসাবো, সিটা বসাবো, বুঝছো, দ্বিতীয় কলামের জায়গায়। আর বাদ বাকি যে 2 3 5 5 1 রেখে থাকবে, 6 থাকবে, 2 3 5, আর লাস্টে কি ছিল 5 1 1। এই যে কলাম কি থাকবে সেম থাকে, মাঝখানে কলামের জায়গায় মেটা বসবে 15 -1 0, 15 -0। তাহলে এখান থেকে এটা কি ম্যাট্রিক্স এখানে পাবো। সেম ভাবে ডিজিটটা বের করবো, ডিজিটটা কি হবে সেম ভাবে এই যে এই পার্টের জায়গায় এই কলামের জায়গায় আর সি এর ম্যাট্রিক্সের মান না বসবে, এই ভ্যালুগুলো বসবে। আর প্রথম যে দুটো ছিল সেম থাকবে, মানে 2 -6 2 3 5 সি -6 2 0 সেম থাকবে। ঠিক আছে, 15 -1 0। তাহলে এখন এখানে 15 -1 0 আমি একটু মার্ক করে দিচ্ছি, এখানে পুরো বুঝতে পারবো। হ্যাঁ, এই যে এখানে সি ম্যাট্রিক্স,
এটা হচ্ছে আমার সি ম্যাট্রিক্স এন্ড এটা হচ্ছে আমার কি সি ম্যাট্রিক্সটা সি সি এটা হচ্ছে সি। তাহলে এখান থেকে তুমি ধরো রেজাল্ট পেয়ে যাবে। রেজাল্ট অবশ্যই মিনাটি ধরে পেয়ে যাবো তারপর তো বের করলাম ডি বের করলাম ডিএক্স বের করলাম ডিওয়াই ডিওয়াই বের করলাম শেষ। এখন এক্স ওয়াই জেড বের করলাম এক্স ইকুয়ালস টু সূত্র ডিরেক্ট হচ্ছে ডিএক্স বাই ডি এবং ওয়াই ইকুয়ালস টু ডি ওয়াই বাই ডি এবং জেড ইকুয়ালস টু ডি জেড বাই ডি। ঠিক আছে? দেখবে এক্স ওয়াই জেড ভ্যালু পেয়ে যাওয়া। বের করার পরে ধরো তোমার ক্যালকুলেশন অবশ্যই একটা মিস্টেক দিতে পারে। ধরো তোমার কোনো জায়গা তুমি দেখতে হবে এখানে ধরো মাইনাস মনে করে প্লাস ওয়ান হয়েছে, তাহলে একটা মিস্টেকের কারণে তোমার ধরো এক্স ওয়াই জেড হলো ভিন্ন আসতে পারে ভুল আসতে পারে। তখন তুমি চেক কিভাবে করবা? প্রোগ্রামে আবার চেক করবা না, তুমি হচ্ছে এই যে তিনটা ইকুয়েশন সলভ করতে পারো না তুমি ক্যালকুলেটারে। ক্যালকুলেটারে কিন্তু ইজিলি তোমার ধরো তিনটা ইকুয়েশন যে এক্স ওয়াই জেড তিনটা আননোন দিয়ে ইকুয়েশন সলভ করা আছে, তিনটা ইকুয়েশন মানে বসাবা ইনপুট দিবা ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করবা, বের করে মিলাবা যে ঠিক আছে কিনা। তাহলে তো বুঝতে পারবে তোমার ম্যাথ হয়েছে কিনা। যদি দেখো যে ইনকেস ঠিক না তাহলে কি করবা, তুমি আবার এখান থেকে চেক করবা যে তোমার কোন জায়গায় ভুল গেছে কিনা। অবশ্যই ভুল গেছে, কারণ ভুল যদি না হয় তখন তোমার এক্স ওয়াই জেড কিংবা কিছু অবশ্যই এটা মিলবে এক্স ওয়াই জেড। আর হিসেবে কথা তুমি ক্যালকুলেটারের মাধ্যমে এক্স ওয়াই জেড বের করবো, এটা অবশ্যই সেম থাকবে। আর যদি সেম না থাকে তাহলে ধরো তোমার কোনো জায়গায় ভুল গেছে তুমি চেক করে নিবা। ঠিক আছে, এতটুকুই। আর এরপরে হচ্ছে ডি এর যদি ম্যাট্রিক্স বের দেওয়া থাকে তাহলে নির্ণয় করো। যেমন বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার আচ্ছা এটি মানে এটি মানে কি, একে আমাকে ট্রান্সফার করতে হবে। একে ট্রান্সফার করলে কি আসবে, একে ট্রান্সফার করলে কি আসবে 2 minus 6 5 3 2 1 5 0 1 এটাই তো। এখন এটাকে এটাকে বি ম্যাট্রিক্স, এটা তোমার কি নির্ণয় করতে হবে, বি ইনভার্স, বি ইনভার্স বের করতে হবে। এবার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে আমরা সবাই জানি, তাই না? ইনভার্স ম্যাট্রিক্স আমরা সবাই জানি। হুম, এটা হচ্ছে বি ম্যাট্রিক্সটা, এটা হচ্ছে আমি বি ম্যাট্রিক্স। আরেকটা কথা বলছিল এখানে যে যদি থাকে, যদি থাকে মানে কি, বিদ্যমান থাকলে মানে কি, বিদ্যমান থাকতে পারে না থাকতে পারে, শর্তটা কি, শর্ত হচ্ছে তোমার এই বি ম্যাট্রিক্সের নির্ণায়ক জিরো হওয়া যাবে না। এটা হচ্ছে আমার কি ইনভার্স বের করা শর্ত। জিরো বলে কি হবে, ইনভার্স এর সূত্র কি, একটা ম্যাট্রিক্স ইনভার্স বের করার সূত্র হচ্ছে নিচে থাকবে ম্যাট্রিক্সের মান আর উপরে কি ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট। এখন এই পার্ট যদি জিরো হয়ে যায় এটা কোনো কাজে থাকবে, এটা অসম্ভব হয়ে যাচ্ছে জিনিসটা, হয়তো কোনো এরকম ইনভার্স থাকতেছে না। সেজন্য বলছে যে নির্ণায়কটা জিরো হওয়া যাবে না। বুঝতে পারছো? তো এখান থেকে তুমি তো এই ম্যাট্রিক্স এই যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কটা বের করে ফেলবা, এটা নির্ণায়কটা জি এটা নির্ণায়কটা বের করে ফেলবা। তো আমি একবার নির্ণায়কটা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে নিতেছি। তো আমরা এটা নির্ণায়কটা বের করে নিলাম 2 3 5 6 বলে 5 1 1 অপশন ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স এ, এটা ডিটারমিনেন্ট আসবে হচ্ছে তোমার -58 মানে কি এটা ইকুয়াল হবে, তার মানে অবশ্যই এখানে কি থাকবে, ইনভার্স থাকবে। ইনভার্স নিয়ে করা যাবে, ইনভার্স বিদ্যমান। ঠিক আছে, এটাকে ফার্স্ট চেক করে নিলাম একটা জিরো আসতেছে কিনা। এবার ডি ম্যাট্রিক্স নির্ণয় পেলাম, এবার অ্যাডজয়েন্ট কিভাবে বের করবা, অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট ফর্মুলা কি কিভাবে বের করতে হয়, এই ম্যাট্রিক্সে কি করতে হবে আছে না যে A11 বের করতে হবে সবগুলা ভুক্তির, A12 সহগুলো বের করতে হবে, সবগুলো ভুক্তি সহগুলো বের করবা। সহগুলো তো এমসিকিউ তো শিখে তোমাদের কিভাবে সহগুলো বের করতে হয়, তো আশা করি পারার কথা। A22 A23 A31 A32 A33। ঠিক আছে, এরকম করে সবগুলো ম্যাট্রিক্সের সহগুলো বের করে ফেলবো। A11 মানে কি, আমি একটা যে একটা দিয়ে দেখে দিচ্ছিলাম। A11 মানে হচ্ছে এক নাম্বার সারি এক নাম্বার কলাম। ঠিক আছে, এক নাম্বার সারি এক নাম্বার কলাম দেখছি, তাহলে সারি বাদ যাবে কলাম বাদ যাবে, থাকে 2011। এরপর ধরো এটা এটা দেখাই ছোট টু টু ঠিক আছে, দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম, ঠিক আছে টু এটা দুই নাম্বার সারি দুই নাম্বার কলাম, তাহলে সারি বাদ যাবে পাবো, এবার কলাম বাদ যাবে, থাকতেছে কি 2551, তাহলে 2551 লিনিয়ার সাইন দিলাম, ঠিক আছে।
এখান থেকে ভ্যালু বের করবো। ভুল জায়গায় বসাবো, এখানে বসে। ঠিক আছে, এখান থেকে ভ্যালু বের করে ফেলবো। এরকম করে করে সবগুলো ভুক্তি সবগুলো বের করে ফেলবো। আর একটা জিনিস দিতে হবে, সেটা কি চিহ্ন, সাইন দিতে হবে। বলছিলাম চিহ্নতে যে সহগুলোকে বলা অবশ্যই তোমার সামনে কি দিতে হবে, ভুক্তি যে সাইনটা সামনে দিতে হবে। সাইন কিরকম, এই ওয়ান মানে কি প্লাস, এই 1 2 মাইনাস, এখানে লিখে দিয়েছি এখানে ধরো। দেখি প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মানে প্লাস মাইনাস এর পর যখন হয় চলতে হবে। ঠিক আছে, এবং সবগুলো হচ্ছে যে সাইনটা কি করতে হবে, সামনে কিন্তু ইনপুট দিতে হবে। কারণ টু সাইন কত, প্লাস প্লাস আছে, ওয়ান এর সাইন প্লাস এর থাকবে। আর ওয়ান টু সাইন কত, মাইনাস না, সামনে একটা মাইনাস বসে, দেন সব বসাতে হবে। ঠিক আছে, এরকম করে করে মোট সবগুলো ভর্তি সহগুলো বের করলাম। মানে সহগুলো দিয়ে একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করবা, ম্যাট্রিক্স ক্রিয়েট করবা। A11, A12, A13, A21, 22, 23, 31, 32, 33 করার পরে এই ম্যাট্রিক্সটা বের করবো না, এই ম্যাট্রিক্সটাকে আবার কি করবা, ট্রান্সপোজ করবে। সবগুলো বের করার পরে ওটাকে নিয়ে একটা ম্যাট্রিক্স বের করবো, এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবো। ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্স আসবে ওটাই কি আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, দেন এই ম্যাট্রিক্সকে নির্ণয় দ্বারা ভাগ করলে তুমি ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স পেয়ে যাবে। ঠিক আছে, দেন এবার শেষে চেক করো কি অ্যান্সার ঠিক আছে কিনা। এই ম্যাট্রিক্স কি করবা, তুমি ক্যালকুলেটারে ম্যাট্রিক্সে গিয়ে ইনপুট দিবা। ইনপুট দেওয়ার পরে অপশনে গিয়ে ম্যাট্রিক্সটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে ওটাকে কি বের করবা, ইনভার্সটা বের করবা। এবার একটা ইনভার্স অপশন থাকে, এক্স ইনভার্স একটা অপশন থাকে, ওখানে ক্লিক করে ওই ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করবা। করার পরে তুমি চেক করবা যে তোমার যে ম্যাট্রিক্স বের হয়েছে ইনভার্স ম্যাট্রিক্স আর ক্যালকুলেটরে যেটা বের হয়েছে সেম আসে কিনা। যদি সেম থাকে তাহলে তোমার ম্যাথ হয়েছে, আর না থাকলে তোমার ম্যাথে অবশ্যই কোনো এক জায়গায় ভুল হয়েছে, তুমি চেক করতে হবে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করার পরে নির্ণয় দ্বারা ভাগ করে দিবা। নির্ণয় কেন ভাগ করবা, নির্ণয় মানে প্রতিটা ভুক্তিতে ভাগ হয়ে যাবে। বুঝছো, যেমন -58 এটা প্রতিটা ভুক্তি আর কি ভাগ হয়ে যাবে। অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্সে বেরোবে না, ম্যাট্রিক্সের প্রতিটা ভুক্তি -58 দ্বারা ভাগ হয়ে যাবে। ঠিক আছে, এই গেল। এবার ক নাম্বার তো আগে ম্যাথে পড়াইছি, সেম টু সেম এটা তোমরা করে নিবা। এরপরে খ নাম্বার, এরকম একটা বিস্তারিত ম্যাথ আসবে। ঠিক আছে, এটা না আসলে তোমাদের ম্যাথ বইয়ে দেখবে এরকম অনেকটা বিস্তারিত ম্যাথ দেওয়া আছে, যেমন এরকম এই যে এরকম একটা বিস্তারিত ম্যাথ। ঠিক আছে, এরকম দেখবে যে কাইন্ড অফ আরো একটা বিস্তারিত ম্যাথ দেওয়া আছে, এখান থেকে একটা বিস্তারিত ম্যাথ অবশ্যই দিবে। ঠিক আছে, এই বিস্তারিত ম্যাথ অবশ্যই করে রাখবা। তো বিস্তারিত ম্যাথ আমার শর্ত ছিল যে আমার জিরো আনতে হবে, জিরো আনতে হলে জিরো এনে দেন হচ্ছে যতগুলো জিরো আনা পসিবল জিরো আনবা, দেন লাস্টে গিয়ে বিস্তার করবা। আর শুরুতে বিস্তার করলে কিন্তু জিনিসটা প্রুফ করা টাফ, অনেক টাফ। কি করতে আমাদেরকে জিরো আনতে হয়, জিরো থেকে আনতে হয় ওই জিরো অপারেশন করতে হয় বা কলাম অপারেশন করতে হয়। শুরু করলাম বি প্লাস হোল স্কয়ার, আমি ধরো এখান থেকে কলাম ওয়াইজ হয় সি ওয়ান মাইনাস সি টু, কি করবো, সি ওয়ান মাইনাস সি টু এন্ড সি টু মাইনাস সি থ্রি। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝতে পারছো। ঠিক আছে, এই যে এই অপারেশনটা এখানে আমি করছি। এবার এবার এখানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা জানো, এখানে যায় এখানে যায় এখানে সব জন্য এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা বসালাম। তাহলে কি আসবে, এরকম একটা ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি জিরো এ স্কোয়ার, এটা এখানে একটা ফর্মুলা যাবে বি মাইনাস সি মাইনাস এ, এখানেও সেম ফর্মুলা যাবে। জানি, আচ্ছা এটা একটু মাঝখানটা, আর এটা হলো বি স্কোয়ার, এটা জিরো, এটা হচ্ছে প্লাস এ প্লাস বি সি মাইনাস এ মাইনাস বি, এটা হচ্ছে এ প্লাস বি মাইনাস বি।
এখানে হচ্ছে দেখো এই কলাম থেকে বি প্লাস সি প্লাস এ কমন যায়, এই কলাম থেকে বি প্লাস সি প্লাস এ কমন যায়, মানে কি দুইটা বি প্লাস সি কমন যেতে পারে, মানে এ প্লাস বি প্লাস সি বলতে পারি, দুইটা মানে কি হোল স্কয়ার, মানে কি লেখা যায় এখানে বি প্লাস সি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস সি, জিরো জিরো, সি প্লাস এ মাইনাস বি, সি মাইনাস এ মাইনাস বি, এ স্কয়ার বি স্কয়ার এ প্লাস বি হোল স্কয়ার। মোটামুটি বা কমন নিয়ে আসে প্রমাণ করতে হবে কি টু এ বি সি এ প্লাস বি প্লাস হোল কিউব, এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার আপাতত এসে পড়ছে, এখন জাস্ট হোল কিউবটা আনলে আমার কাজ শেষ। আর একটা এ প্লাস বি প্লাস আসবে, এখন কি করে আর কি জিরো আনা যায়, আর কিন্তু জিরো আনা পসিবল না, ম্যাক্সিমাম দুটো জিরো আসবে। সো আর জিরো আনা যায় না, হয়তো জিরো আনা যায় না। আমি এখন বিস্তার করে দিই নয় এ প্লাস বি প্লাস সি মাইনাস এ ইন্টু ক্লাস গুণ যাবে সি প্লাস এ মাইনাস বি, এটা একটু আলাদা করে দিই, এ স্কয়ার প্লাস এখানে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি মাইনাস এ বি স্কয়ার সি মাইনাস মাইনাস বি, জিরো তো বাদ, দেন প্লাস এ স্কয়ার বি প্লাস বি মাইনাস সি মাইনাস এ ইন্টু সি মাইনাস বি মাইনাস বি, জিরো তো বাদ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে একুয়াল টু থাকতেছে এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার বি প্লাস সি মাইনাস এ ইন্টু গুণ দেওয়ার উপর। আচ্ছা এখানে আমি ফর্মুলাটা একবার লিখে ফেলি, তবে একবার করে ফেলতে পারবো, এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, কি আসতেছে a স্কয়ার সি প্লাস টু এ বি সি প্লাস বি স্কয়ার সি প্লাস এ কিউব প্লাস টু এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি মাইনাস টু বি স্কয়ার মাইনাস বি কিউব মাইনাস বি স্কয়ার সি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউব, ঠিক আছে। একটা বিষয় আছে এখানে প্লাস এ স্কয়ার বি মাইনাস এ স্কয়ার সি মাইনাস এ কিউব আর হয়েছে এটা হয়েছে এস কত সামনে থাকবে এটা বলতে বিসি মাইনাস ab minus b square minus c square plus ac plus bc minus ac plus a square plus ab। আচ্ছা আমি গুণ দিই জাস্ট গুণের কাজ সেটা আমি সে করে দিই, অত কাটাকাটি যায় এখানে বিচুপ কাটা, তারপরে বি স্কয়ার সি বি স্কয়ার কাটা, তারপরে হচ্ছে তোমার আর কি কাটা যায় এ স্কয়ার বি, সেখানে স্কয়ার দিয়েছে বি স্কয়ার টু বি স্কয়ার টু বি স্কয়ার টু এ বি সি, ঠিক আছে নাকি এ স্কয়ার সি টু এ বি সি প্লাস টু স্কয়ার বি কিউ প্লাস টু স্কয়ার বি, ঠিক আছে। এখানে মাইনাস টু এ বি স্কয়ার এখানে প্লাস এ স্কয়ার প্লাস এটা কাটাকাটি, আর তেমন কাটাকাটি যাচ্ছে না, এখানে টু এ স্কয়ার দিয়ে এখানে এ স্কয়ার একটা আছে এখানে একটা কাটা যাবে, আর কাটাকাটি যাচ্ছে কি এখানে আসে এস এস কাটা এটা এই কাটা, তারপরে হচ্ছে আর কাটাকাটি যাচ্ছে না, a প্লাস b প্লাস c স্কয়ার এটা জন্য a প্লাস c মাইনাস b a স্কয়ার c প্লাস 2bc প্লাস a কিউব প্লাস এখানে কি হবে a স্কয়ার b, a স্কয়ার b আর এখানে হচ্ছে a স্কয়ার bc, সেটা তো শেষ এখানে মাইনাস a স্কয়ার b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার bc প্লাস এটা বি পাওয়ার 4, এরকম টার্ম আসবে। দেন হচ্ছে গুণ, এখানে তুমি যদি গুণ দ্বারা ক্যালকুলেশন করো রেজাল্টে আসে আমার a প্লাস b প্লাস c হোল কিউব, যে প্রমাণটা ছিল না প্রমাণটা চলে আসবে, এটা টু এবিসি, ঠিক আছে। এরপরে 3 নম্বরে যে প্রশ্নটা ছিল a ইকুয়াল টু b ইকুয়াল টু 1 হলে n ইনভার্স মানে কি ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে, আগে ম্যাট্রিক্স লাস্টে পড়েছিলাম না ইনভার্স ম্যাট্রিক্স, ওটাই সেম টু সেম। a b c এর জায়গায় হলো 1 বসাই দেবো, একটা ম্যাট্রিক্স চলে আসবে মনে থেকে,
ওই ম্যাট্রিক্সটা ইনভার্স বের করবা সেম আগের নিয়মে। ঠিক আছে, মোটামুটি শেষ। এটাও সেম প্রশ্ন বেসিক ম্যাট্রিক্স আগের মতো আরেকটা আছে। গ নাম্বার সেম প্রশ্ন ইনভার্স অনেকটাই। আর খ নাম্বার প্রমাণ করে যায় জি ইকুয়াল টু, এটা একটা বিস্তারিত, এটা এটা করতে পারি বিস্তারিত, এটা আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এটা জানি। খ নাম্বার কি আছে, 1 প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, চেষ্টা করি তুই এটা ছিল আমার জি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সকে দেখি জিরো রাখতে হবে, বা এটা এখানে একটা টেকনিক আছে, বা হচ্ছে এই টেকনিকটা মনে রাখতে হবে এই ম্যাট্রিক্স, শুধুমাত্র এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে। চেকটা কি দেখো, এখানে কি আছে 2ab, এখানে আছে -2b, রাইট? আচ্ছা, কি করবা, আমি এটা লিখে দিয়েছি, আজকে এখানে লিখে দিয়েছি এই বক্সের মধ্যে। 3 নাম্বার যে যেটা আছে কলমটা, এই কলমটাকে তুমি কি করবা, বি দ্বারা গুণ করবা। 3 নাম্বার কলমকে তুমি বি দ্বারা গুণ করবা। দেন হচ্ছে ভালো করে লিখে, বি দ্বারা গুণ করবা এবং এটার সাথে সি ওয়ান মাইনাস বি সি থ্রি এমনি করবা। বুঝতে পারছো? মানে প্রথম কলাম থেকে 3 নাম্বার কলামের সাথে বি গুণ দিয়ে পরে মাইনাস করবো। তাহলে কি আসবে দেখো, বি গুণ দিলে কি 1 প্লাস মাইনাস 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 করবো, মাইনাস কত আসবে, প্লাস হয়ে যাবে না, এটা মাইনাস মাইনাস প্লাস 2b স্কয়ার। আর এটা জিরো হয়ে যাবে না, দেখো এখানে 2ab আসবে কিন্তু গুণ করলে, তো মাইনাস করলে কি জিরো আসবে। বুঝতে পারছি? এই জন্য আমি এখানে কি বি দ্বারা গুণ করছি। বুঝতে পারছো? বি দ্বারা গুণ করলে কিন্তু মাইনাস করলে কি আসছে, জিরো আসবে, প্লাস একটা। এটা জিরো ফর্ম হয়ে গেছে, মানে আমার জন্য ইজিয়ার হয়ে যাবে জিনিসটা, যে তোমার মূল টার্গেট জিরো না। বুঝতে পারছো? এরপর হচ্ছে 2b, 2b মাইনাস করলে মাইনাস, বি দ্বারা গুণ করলে কি আসবে বি, মাইনাস মাইনাস প্লাস a স্কয়ার বি, দেন আবার মাইনাস মাইনাস প্লাস বি কিউব। ঠিক আছে, এটাই এই গেল প্রথম কলামটা। এরপরে কি করবো, এরপরে পরের কলামের ক্ষেত্রে সি2 মাইনাস, মাইনাস করবো, এবার হচ্ছে প্লাস। এবার কি করবো, এ সি3 করবা। 3 নম্বর কলামের সাথে এ গুণ দিয়ে ওটা সি2 এর সাথে যোগ করবা। কেন বুঝতে দেখো, এই যে যোগ করি, এটা কি যোগ হয়ে আলটিমেটলি কি আসবে, জিরো আসবে না, মানে আরেকটা জিরো ফর্ম হইতেছে। ঠিক আছে, এই জন্য তো এই অতীতে মনে রাখতে পারো, অথবা তুমি চাইলে মানে আমি যেটা মনে রাখি না, আমার একটা ধরে এমনি ধরো মাথায় এসে পড়ে, যেটা কি করতে হবে, আমি এটা করতে করতে আমার ধরে হয়ে গেছে, মানে একটা মুখস্থ রাখতে পারো। শুধুমাত্র ইমেজ তেমন চেঞ্জ করে না, ইমেজ সেভ করে আসবে, মানে তোমাকে এ দিয়ে যাবে, হয়তো এক্স হয়ে থাকতে পারে, বাট এরকমই থাকবে, চেঞ্জ হবে না। তো সেক্ষেত্রে তুমি এটা মুখস্থ রাখতে পারো, সি1 মাইনাস বি3 আর সি2 প্লাস এসি3 করতে হবে। ঠিক আছে, আপনি এটা দেখবা যে জিরো আসছে যে কেমনি, মানে কি গুণ করলে বা জিরো আসবে, এটা কিন্তু দেখবা, তাহলে মনে করে যাবে জিনিসটা। তাহলে এখানে কি আসবে, এখানে জিরো আসবে একটা, এখানে আসবে হচ্ছে সেট প্লাস, এখানে এসেছে, তাহলে আসবে হচ্ছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 a স্কয়ার আসবে। আর এখানে আসবে হচ্ছে মাইনাস 2a প্লাস a মাইনাস a কিউব মাইনাস a b স্কয়ার। আর 3 নাম্বার কলম তো সেম থাকবে, এখানে শেষ করবো না, সেম থাকবে। একটু বুঝে নিই জিনিসটা, তো বেশি বড় বড় হয়ে গেছে, জিনিসটা বড় হয়ে গেছে, স্পেস দিয়ে লিখি। ঠিক আছে, জিনিসটা একটু স্পেস দিয়ে লিখো। এরপরে যোগ বিয়োগ দাও, যোগ বিয়োগ করলে কি আসবে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার জিরো। আর এখানে কি আসবে, এখানে কি বি হয়ে যাবে না, আমি এটাকে একবারে বি লিখতেছি, দেখেন একবারে বি লিখতেছি। এবার বি কমন কি থাকবে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা জিরো, এখানে কি আসবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে এখানে দেখো, এই যে মাইনাস 2 প্লাস কি মাইনাস a হয়ে যাবে না, আমি একবারে মাইনাস a লিখতেছি, মাইনাস a, ঠিক আছে, একবারে মাইনাস a লিখতেছি। ঠিক আছে, এখান থেকে মাইনাস a কমন নেব, মাইনাস a কমন নিলে কি থাকবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। দেন এখানে মাইনাস 2b, মানে 2a, এখানে কি থাকতেছে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল। এবার দেখো, এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার b স্কয়ার কমন যায়, এই কলাম থেকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন যায়। এর মধ্যে দুটো কমন থাকে, তাহলে দুটো কমন থেকে কি হবে, হোল স্কয়ার, 1 0 প্লাস 2b 0 1 2
বি মাইনাস এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো একদম ইজি একটা ফর্মেটে চলে আসছে। এখন তুমি এটা ইজিলি বিস্তার করতে পারো, বিস্তার করলে মান চলে আসবে। ওয়ান কিছু ওয়ান প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার হোল স্কোয়ার, যেটা হোল স্কোয়ার তুমি চলে আসছে আরেকটা ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আরেকটা হবে। তাহলে ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার থাকে। একে বিস্তারিত করে বিস্তার করলে তোমরা বাসায় করে নিও, বাসায় করে দেখবা সাইন করে দিয়ে জিনিসটা ওয়ান মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস টু ইন্টু জিরো মাইনাস বি। নেগেটিভ ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা ওয়ান প্লাস a square minus b square plus 2b square আসবে, then 1 plus a square plus b square। then এটা করতে কি আসবে? কি আসবে না? 1 plus a square plus b square হবে। ঠিক আছে, এটা কি আসবে? এটা হচ্ছে আমাদের ভার্সিটির বছর প্রোগ্রাম একটা ব্যাচ চালু হবে ইনশাআল্লাহ। তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে সো অলরেডি তোমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে, তোমরা সেটা ভর্তি হতে পারো ভাবে। তারপরে হচ্ছে কুয়েট মেডিকেল চট্টগ্রাম ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি বাইরের এখানে যুক্ত আছে, এবং এখানে ফিচারগুলো সম্পর্কিত ক্লাস থাকবে 200 ক্লাস, লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস থাকবে, এক্সাম থাকবে 200 ক্লাস। তারপরে তোমার স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে, পিডিএফ থাকবে, স্লাইডের পিডিএফ থাকবে, নোটস থাকবে, এবং সেই সাথে তোমাদেরকে এক্সট্রা প্র্যাকটিস শিট প্রোভাইড করা হবে। এবং সেই সাথে আরো কিছু ইউনিক কিছু ফিচার আছে যেগুলা আমাদের প্রোভাইড করা হবে। এটা একটা ইউনিক টাইপের, এটা ধরো অন্যান্য জায়গায় দেখবা যে এটা প্রোভাইড করা হয় না, বাট এটা আমরা প্রোভাইড করবো। এটা আপাতত গিফট হিসেবে থাকবে, বলতে পারো। ঠিক আছে, তো এখানে তোমার চলে আগে থেকেই সিট বুক করে রাখতে পারো। অনেকে হচ্ছে এখনো বুক করে ফেলছে। তো আমিও থাকছি ইনশাল্লাহ, আমিও থাকবো। আর তোমাদের যে অন্যান্য মেডিকেলের ভাইরা, তারপর হচ্ছে কুয়েটের ভাই, সব অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভাইরাও থাকবে। তো আশা করি তোমরা তোমাদের হচ্ছে তোমাদের সাথে একটা ভালো একটা সময় থাকবে। ঠিক আছে, তো গেল। আরেকটা চারটা হচ্ছে ভেক্টর। ভেক্টরের ক্ষেত্রে ধরো ছোট ভেক্টর সমতুল্য সত্য এক সঙ্গে রাখবা, যে চিন্তা রাখবে তখন সমতুল্য হবে যখন এবং নির্ণয়কের হালটা কি আসবে? জিরো আসবে। এটা হচ্ছে আমার কি পারামারটা, ঠিক আছে। এর মান কত হলো? তিনটে সমতুল্য, তিনটা কি হবে? নির্ণয় জিরো আসবে। 2 1 প্লাস 1 বি ম্যাট্রিক্স 3 মাইনাস 2 সি ম্যাট্রিক্স 1 মাইনাস 3 এখানে নির্ণয় কি আসবে? জিরো আসবে। এখান থেকে তুমি এই বের করতে পারবে, এই বের। ঠিক আছে, আর এটা তুমি বই থেকে দেখে নিও, সমতুল্য সত্য দেওয়া আছে থিওরি প্রশ্ন কি। গ নাম্বার বলছিলে প্রদত্ত ভেক্টরদের সমতলের উপর লম্ব ভেক্টর, এটা কেন করবো? এটা ফর্মুলা ছিল এটা ইকুয়াল ইকুয়াল টু ফিজিক্সের প্রশ্ন, এটা এই লম্ব ভেক্টর বের করতে হয় না ওটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ফর্মুলা। সামনে একটা প্লাস মাইনাস দিতে পারো। উপরে যে ক্রস গুণ বের করবো এ আর বি এর, আর নিচে হচ্ছে ওই ক্রস গুণ করে মানটা বসাই দেবো শেষ। এতটুকু করে তোমার ওই ভেক্টরের সমতলের উপর লম্ব ভেক্টর নির্ণয় হয়ে যাবে। তো এটা আমি করতেছিলাম, তোমরা তো পারবা আশা করি। ক্রস গুণ সবাই কম বেশি পারো, ক্রস গুণ করবো ওটা মান বের করে বসাই দিই, এটুকুই। ঠিক আছে, এটার মধ্যে কাইন্ড অফ সেম। আর এরপরে 2 নম্বর প্রশ্নটি বলছে এই ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ সি ভেক্টরের সাথে লম্ব হবে, বি এর মান বের করো। আচ্ছা, একটা উপাংশ বের করার ফর্মুলা কি আমাদের মনে আছে? বি ভেক্টরের উপাংশ এ ভেক্টর বরাবর সি ভেক্টরের উপাংশ, এ ভেক্টর বরাবর কার উপাংশ? বি ভেক্টরের উপাংশ। ফর্মুলা কি আসবে? উপরে এ ডট বি, এ আর বি ডট গুণফল, নিচে থাকবে হচ্ছে এই ভেক্টরের মানের বর্গ, কিন্তু হচ্ছে সাথে কি থাকবে? এই ভেক্টরটা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার উপাংশ বের করার ফর্মুলা। তো এখান থেকে আবার উপাংশটা বের করে ফেলবা। এই ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, প্রথমে ডট গুণফল বের করলাম। আমি ডট গুণফল বের করি, এটা হিসাব বের করলে হচ্ছে তোমার আসবে হচ্ছে এখানে। দেন এই ভেক্টরের মান বের করে স্কোয়ার পি, তখন স্কোয়ার করে আসবে হচ্ছে 14। এগুলো আপাতত শুধু জানো ওটা পুরো আসে না এগুলো। এই ভেক্টরের মান বের করে ওটা স্কোয়ার করবে হচ্ছে 14 আসবে, আর ডট গুণফল করলে 9 আসবে। আর এই তাহলে এটা ভ্যালু কি আসছে আমার? তাহলে এটা ভ্যালু হচ্ছে যে 9/14 এই ভেক্টর। এখন প্রশ্ন কি বলছে? যে উপাংশ এটা উপাংশ, এটা উপাংশ বের করছি, এটা উপাংশ বের করছি। এই উপাংশটা আমার সি ভেক্টরের সাথে লম্ব। সি ভেক্টরের সাথে লম্ব মানে কি? এর ডট গুণফল 0 আসবে। তাহলে 9/14 এই ভেক্টর
ডট গুণফল সি ভেক্টর ইকুয়ালস টু কি 0। তো 9 এর প্রতি পাশে পারে কি 0 হয়ে যাবে না? বলতে পারি নাকি যে a ভেক্টর ডট সি ভেক্টর ইকুয়ালস 0 এটা বলা যায় এখান থেকে। তো এখান থেকে a ভেক্টর ডট সি ভেক্টর করবা তাহলে কি আসবে এখান থেকে? যদি a ভেক্টর হচ্ছে কোনটা যেটা, আর এখানে ডট গুণফল করলে কি আসবে? 2 প্লাস 3b মাইনাস 3, 2 প্লাস 3b মাইনাস 3 ইকুয়ালস টু কত? 0। তাহলে এখান থেকে b এর ভ্যালুটা বের করে দিলাম, b আসবে হচ্ছে না কত? 1/3 আসবে। ঠিক আছে, এটা হচ্ছে ইজি ম্যাথ, বলতে আমার কঠিন ভেক্টর রিলেটেড ম্যাথ। হ্যাঁ, তো ভেক্টর মোটামুটি এগুলো বললে হবে, লম্ব একক ভেক্টর, তারপর হচ্ছে উপাংশ, তারপরে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। আচ্ছা, আরেকটা ভেক্টর আপনি কোণ নাম্বারটা a প্লাস b মানে হচ্ছে a ভেক্টর প্লাস b ভেক্টর, এটা করবা। এখানে হচ্ছে a প্লাস b, a ভেক্টর প্লাস b ভেক্টর, আমি ভেক্টর মান দিলাম ধরো c ভেক্টর, আর মানে c যেটা আছে c দিলাম না, আমি এটার নাম দিলাম হচ্ছে x ভেক্টর, আর এর নাম দিলাম হচ্ছে y ভেক্টর। তাহলে ধরুন x ভেক্টর আর হচ্ছে কি যে y ভেক্টর, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করো। এখানে x ভেক্টর বা x ভেক্টর বের যোগ করে আর গুণ করে y ভেক্টর বের করার পরে ওই দুই ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলবা। ক্লিয়ার করবো? মধ্যবর্তী কোণ নিয়ে ফর্মুলা মনে আছে না? দুই ভেক্টর যদি x ভেক্টর y ভেক্টর হয় তাহলে মধ্যবর্তী কোণ নিয়ে সূত্র হবে x cos θ equals to x dot y ডিভাইড বাই x ভেক্টরের মান ইনটু y ভেক্টরের মান। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাঙ্গেল বের করা। সুতরাং এখান থেকে থিটা ইকুয়ালস টু cos ইনভার্স করলে তোমার মান অ্যাঙ্গেল চলে আসবে। ঠিক আছে, প্রথমে x ভেক্টর বের করো, y ভেক্টর বের করো, যেন মান বসে, এটা নির্ভর করে নিচে হচ্ছে কি মানের গুণফল, এটা করলেই তোমার একটা মান চলে আসবে। ওখান থেকে cos ইনভার্স করলেই তোমার অ্যাঙ্গেলের ভ্যালুটা চলে আসবে। একটু তো ভেক্টর বরাবর এই পার্টে ছিল, এই পার্টে টাইম করে করে দিও, যে টাইপগুলো আমি বলেছি আগে বা পাইছি। আর এরপরে সরল লেখা। সরল লেখা একটা বড় একটা চ্যাপ্টার, এখানে অনেকগুলো টাইপ আছে। আমি তোমাকে যে টাইপগুলো বলবো তুমি সেই টাইপগুলো ফোকাস করে করে ইনশাআল্লাহ এখান থেকে তুমি ধরো কমন পাবে বা কমন পাবে, সমস্যা নেই, কমন পাবে। ক নম্বরে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক কি এক্স ওয়াই দেওয়া আছে, এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে পোলার স্থানাঙ্ক কি আসবে? আর ইকুয়ালস টু এক্স ইকুয়ালস ওয়াই স্কয়ার, সেটা ইকুয়ালস টু এটা কোন পয়েন্টে বসছে? দুইটা কিন্তু প্লাস 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 মানে ফার্স্ট পয়েন্ট মানে tan ইনভার্স ওয়াই দেওয়া শেষ, দুই লাইন নেক্সট। ঠিক আছে, তারপর খ নাম্বার কি বলছে? এম বিন্দু আমি এবি রেখার উপর লম্ব রেখার সমীকরণ। এম বিন্দু মানে কি? একটা বিন্দু দেওয়া আছে। আচ্ছা, বিন্দু কোনো সরল রেখার বিন্দু দেওয়া আছে, কি লাগে আমার? ঢাল লাগে না? বিন্দু দেওয়া আছে, ঢাল লাগে, সমীকরণটা বের হচ্ছে। এম বিন্দুটা আছে, এম বিন্দু করে দেওয়া নেই, তোমাকে এটা বের করতে হবে। কিভাবে করবো? এ এম আর কি এম বি অনুপাত দেওয়া আছে 2:3, 2:3। আচ্ছা, এটা কিন্তু তোমার অন্তর্বিভক্তির ম্যাথ। হ্যাঁ, অন্তর্বিভক্ত করে এই পয়েন্টটা বের করতে হবে। বাট আমি তোমাকে এইভাবে বের করতে বলবো না, এটা শর্টকাট আছে যা হচ্ছে একবারই বের করা যায়। তুমি সেভাবে পয়েন্টটা বের করবা, কারণ আমাকে এখানে কিন্তু এম বিন্দু বের করতে বলে নাই, আমাকে জাস্ট এম বিন্দু থেকে এই ম্যাথের একটা অংশ, ম্যাথ না কিন্তু ম্যাথ তুমি তোমাকে অন্তর্বিভক্তি দিয়ে করা যায়। যেহেতু একটা পার্ট, আমি এই পার্টটাকে শর্টকাট দিয়ে করে ফেলবো। কেন করবো দেখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা, 3 আর 2 কত আসে? 5 না? মানে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব যে 5, সেখান থেকে কিন্তু 5 অনুপাত 2 থেকে অনুপাত যোগ হিসাব করলাম, বাকি সব তুমি ভুলে যাও। 2 আর 3 করে 5, এখান থেকে বলতো 5। তাহলে 5 বাড়ার এখান থেকে কত? 5 বাড়াচ্ছে, মানে 5 বাড়াচ্ছে, 5 বাড়ার কারণে আমার ভুজ কত কমছে? 5 বাড়ার কারণে ভুজ কমছে 9 কমছে। তাহলে 1 বাড়ার কারণে ভুজ কত কমবে? 9/5। এখানে কত? 2 না? তাহলে 2 বাড়ার ফলে ভুজ কত কমবে? 2 ইন্টু 9/5, মানে কত? 18/5। ওই যে করছে 18/5 না? তাহলে 9 থেকে এখান থেকে 18/5 মাইনাস করো, 9 থেকে 18/5 মাইনাস করলে কত আসবে আমার? 9 মাইনাস 18/5, 27/5, 27/5। সেভাবে কোটি বের করো। 5 ঘর বাড়ার ফলে কোটি কত বাড়ছে? 7 না? তাহলে 5 ঘর বাড়ালে কোটি বাড়ছে হচ্ছে 7। তাহলে 1 বাড়া হলে কোটি কত বাড়বে? 7/5। এখানে কত বাড়ছে? 2 না? তাহলে 2 বাড়া হলে কোটি কত বাড়বে? 7 গুণ 14/5। এবার 0 সাথে 14 যোগ করলে কত? 14/5 আসবে। বুঝতে পারছো? এটা হচ্ছে শর্টকাট, তুমি এমসিকিউ ইজিলি ইউজ করতে পারবা। আর সিকিউর যদি কোনো একটা পার্ট থাকে, যেরকম কোনো একটা ম্যাথের পার্ট মধ্যে বলো বিন্দু বের করতে, তখন তুমি ওটা সিকিউর ক্ষেত্রে ইউজ করতে পারো। ঠিক আছে, এটা অনেক টাইম টু সেভ করে দিবে। তো এম পয়েন্ট আমি বের করলাম। এবার ঢাল কেন বের করবো? বলছে আমাকে যে এবি রেখার উপর লম্ব। এবি রেখার উপর লম্ব মানে কি? এবি যে ঢালটা, এবি ঢাল যেটা হবে। আর আচ্ছা, প্রথমে এবি ঢাল বের করি। এবি ঢাল কত আসবে?
এবি ঢাল আসবে হচ্ছে তোমার 7/-9, 7/-9, তাহলে এবি ঢাল 7/-7/9, তাহলে আমার যেহেতু এবি আমার ওই রেখাটা এবি রেখার উপর লম্ব, তার মানে কি ওই রেখাটা বললাম, ওই রেখাটা হচ্ছে ওই রেখাটার কত হবে এম প্রাইম বললাম, এম প্রাইম আসবে কত 9/7, উল্টে দিতে হবে, উল্টে দেবে কি মাইনাস দিন কত হয় না, তো কি হবে 9/7 আসবে। ঢাল পেয়ে গেছো, এবার কি বিন্দু পেয়ে গেছো, বিন্দু কত থেকে বিন্দু পেয়ে গেছো 27/5, 14/5, আর ঢাল হচ্ছে 9/7, পয়েন্ট জানা বিন্দু জানো উঠে বসে দাও, শেষ, বাইরে তুমি করে ফেলো, সবাই পারবা। বর্ণা বাকি বসে 6,7 মিলি হবে এবং বিশ্বকল্প দিয়ে বর্ণিত রেখার সাথে পারিবারিক উৎপন্ন করে সরলরেখা সমীকরণ। আচ্ছা, 6,7 মিলি হবে বিশ্বকল্প দুই ও বর্ণিত রেখার সাথে পারিবারিক উৎপন্ন করে। প্রথমে হচ্ছে 6,7 বিন্দু গামী সরলরেখা সমীকরণ কি আসবে, y minus y is equals to x plus x, 6,7 তাহলে তো 6/7 এখানে কত 6, তাহলে y minus 7 is equals to mx minus 6, তাহলে mx minus y minus 6 plus 7 is equals to 0। এটা হয় ইকুয়েশনটা, বাট আননোনটাকে ঢাল, ঢালটা বের করতে পারলে ইকুয়েশনটা বের হয়ে যাবে। এখন ঢাল বের করার শর্ত কি আছে, এই যে বিশ্বকল্প এই রেখাটা বিশ্বকল্প দুই রেখার সাথে পাইরের সূত্র প্রয়োগ করে, এখন দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় সূত্র কি তোমরা সবাই জানো, tan θ equals to কি প্লাস মাইনাস m1 minus m2 1 plus m1 m2, আর অ্যাঙ্গেল কত দেওয়া আছে tan কত π/4, তাহলে tan π/4 হবে প্লাস মাইনাস। আমি এই সরলরেখার ঢালকে এমন ধরলাম, এখানে এমন ধরলাম, আর এই সরলরেখার ঢালকে আমি m2 ধরলাম, ঠিক আছে। এই ঢাল কত আসবে মাইনাস x এর সহগ ডিভাইডে কি y এর সহগ, মাইনাস 9/10, মাইনাস 9/10, তাহলে m মাইনাস 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 প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস 9/10 m, দেন এখানে তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন হিসাব নিকাশ করার পরে তুমি এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাবে। এটা কত 1 আসবে না, ওয়ান আসলে একবার প্লাস নিয়ে করবা, প্লাস মাইনাস একবার প্লাস নিয়ে করবা, আবার মাইনাস নিয়ে করবা, তাহলে তুমি কয়টা ভ্যালু পাবো, দুইটা ভ্যালু পাবা। এটা সিম্পল হিসাব, এটা তুমি এমনি করতে পারবে ইজিলি, বাচ্চা কারণে সহজ করলে এমনি চলে আসবে। তো দুইটা ভ্যালু পাবে, দুইটা ভ্যালু পাবে তাহলে কি তোমার সমীকরণ কয়টা আসবে, দুইটা আসবে, তাহলে এখানে m এর ভ্যালু বসে দিলে তুমি দুইটা m এর জন্য দুইটা ইকুয়েশন পাবা, ঠিক আছে। আচ্ছা, এই গেল, এরকম টাইপের আসতে পারে, ইম্পর্টেন্ট। এরপরে ও এ বি যখন আমার বসে ও বি ক্ষেত্রফল করতে বললো, ও বি মানে কোনটা, ও এ বি একটুকু, এই মানে দেখো সমীকরণটা কি আমার 3x প্লাস, একটু ভালো করে লিখি, হাতে লেখি একটু বাদ তো মেইনটেইন করে নিও, ঠিক আছে। 3x minus y equals to কত, এটা এটা মোস্ট প্রবাবলি 8x, 8, এর মানে কি x বরাবর 3 যাবে আর y বরাবর কত যাবে 4 যাবে, আর হ্যাঁ ঠিক আছে, x বরাবর 3 যাবে, y বরাবর 4 যাবে, ঠিক আছে। দেন হচ্ছে দাঁড়াও, এটা তো 8 দ্বারা ভাগ করতে হবে, 3/8x minus 4/8y is equals to 1, তাহলে এই বরাবর কত যাবে 3/x বরাবর যাবে 3/8, আর y বরাবর যাবে হচ্ছে হাফ, বুঝছো। সরি 3/8, আচ্ছা বলে ফেললাম, এই যে ধরো x/a না, x/a ফর্মুলা কি আমরা কি আসবে, x/a প্লাস y/b টু 1, তাহলে এটা তোমার p এর এটা এর ভ্যালু, তাহলে এই বরাবর যাবে 8/3, আর এই বরাবর 8/4 মানে কত 2, ঠিক আছে। দেন ত্রিভুজ ক্ষেত্রফল সূত্র কি হাফ ইনটু গুণ ইনটু উচ্চতা, যে হাফ ইনটু 8/3 ইনটু কত 2, 2 কাটা আনসার কত 8/3 বর্গ একক, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। এরপরে এরও দেখি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, যার সি বিন্দু নামি, সি বিন্দু বাই মানে কোথায়, সি বিন্দুটা কোথায়, এইটা সি বিন্দু কেমন আসবে, এই দুটো সরলরেখা যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টে কেমন সি বিন্দু না, এখন দুটো সরল ছেদ বিন্দু ইজিলি ক্যালকুলেট করতে পারবা, আসলে আননোন বসাই দিলে তুমি ইজিলি ছেদ বিন্দু বের করতে পারবা, ছেদ বিন্দু বের করবো, ছেদ বিন্দু বের করবা। এবার কি বলছে x minus y plus 2 রেখার সমান্তরাল, এই ম্যাথটা আগের ম্যাথে আমার সেম, কিন্তু আগের ম্যাথে কি ছিল আমার
এই যে এম বিন্দুগামী লম্ব বলছিল, আর এখন কি বলছে সি বিন্দুগামী সমান্তরাল, লম্বের জায়গায় সমান্তরাল লাগিয়ে দিছে, বাদ কিন্তু সেম। সি বিন্দু বের করতে বিন্দু বের করলাম, সি বিন্দু বের করলাম, আসলো। তোমার কি লাগবে, বিন্দুর সাথে কি লাগে, ঢাল লাগবে, সমীকরণ বের করার জন্য ঢাল লাগবে। ঢাল করতে হবে যেখান থেকে হবে এই রেখা সমতল, মানে কি এই রেখার ঢাল আর এই রেখার ঢাল কি সমান আসবে, ইকুয়াল আসবে। এর ঢাল কত, 1, ঢাল 1, তার মানে কি এই রেখার ঢাল কি আসবে, 1 আসবে, ঢাল ইকুয়াল টু 1। এখানে কি এখান থেকে তুমি সি বিন্দু পেয়ে গেছো, বিন্দু জানো বা ঢাল জানো, y মাইনাস y ইকুয়াল টু m ইনটু x মাইনাস x বসে দিলে আমার কাজ শেষ। এবার গ নম্বর বস্তুতে দেখা হচ্ছে উদ্দীপকে দেখা যায় অন্তর্ভুক্ত কোণের সমাদ্বিখণ্ডকের সমীকরণ দেয়, সমাদ্বিখণ্ডকের পরস্পর লম্ব। সমাদ্বিখণ্ডক এটা করে দেখে, এটা ইম্পর্টেন্ট। সমাদ্বিখণ্ডকে নিয়ে বের করে এটা একদম ইজি, তার সমীকরণ দ্বিঘাত সমীকরণ বাসায় নিয়ে গেছে। a x plus b y plus a1 x plus b2y plus c1 square is equal to plus minus a2x plus b2y plus c2 divided by over a2 square plus b2 square। ঠিক আছে, মানে দুই সমীকরণ দুই পাশে বসাই দিলাম, আর নিচে কেটে সহগের স্কয়ার x এর সহগের উপর স্কয়ার যোগফল। কোন কোন সমীকরণ বলছে, এই যে এই দুটো রেখা 4x minus 3y plus 12, 3x minus 4y equals to 8, 4x minus 3y plus 12। তাহলে বাম পাশে ধরলাম 4x minus 3y plus 12, নিচে বলবে কি 4 স্কয়ার plus 3 স্কয়ার, আর এই পাশে কি আছে 3x minus 4y, 8টাকে পাশে আনলে minus 8, 3x minus 4y minus 8, 3x minus 4y minus 8, এখানে কি আসবে টোটাল 3 স্কয়ার plus 4 স্কয়ার। ঠিক আছে, তাহলে দুই পাশ থেকে কিন্তু এটা কাটা লেগে সেম জিনিস, একবার প্লাস নিয়ে একটা মাইনাস নিব, একবার প্লাস একবার মাইনাস, প্লাস নিয়ে মান পাবো একটা, মাইনাস নিয়ে মান পাবো একটা। প্লাস নিলে কি কি আসবে দেখো, এক্স থাকবে, একবার করে ফেলতে হিসাবটা, 9 12, আর এক পাশে হচ্ছে 20, এটা আসবে। আর এই মাইনাস হিসাব করি, তাহলে যোগ দিয়ে করলে তোমার আসবে হচ্ছে 7x মাইনাস মাইনাস 7y এবার দেখো এটা ঢাল কত আসবে, -1, এর ঢাল কত আসবে, +1। এবার m1 ইন্টু m2 কত আসছে, m1 গুণ করলে নেগেটিভ আসবে, মানে কি এটা পরস্পর কি লম্ব। ঠিক আছে, এবছর প্রশ্নটাতে বলছিল যে এটা পরস্পর যে সমদ্বিখণ্ডক হয় পরস্পর লম্ব হবে কিনা, এই যে এটা হচ্ছে আমার সমদ্বিখণ্ডক, এটা সমদ্বিখণ্ডক একটা, এই একটা সমদ্বিখণ্ডক, যেহেতু এদের ঢালের গুণফল -1, তার মানে কি এটা পরস্পর লম্ব হবে। ঠিক আছে, এরপরে পোলারাইজেশন কোথায় আছে এগুলো কতগুলো প্রয়োগ করতে বলছে, একদম ইজি আছে। পোলারাইজেশন তুমি কাপড় শুয়ে স্নান করাও তাহলে হয়ে গেছে। এটা কি আর দিয়ে আছে, থিটা দিয়ে আছে, x ইকুয়াল টু r cos থিটা and y ইকুয়াল টু r sin থিটা। দেন দুইটা ক্ষেত্রে x বের করবে, x বের করার পরে তুমি দুইটা বিন্দুতে গেছো, দুইটা বিন্দু যে মধ্যবিন্দুতে নির্ণয় সূত্র আছে বসে দিলে তুমি বিন্দুতে পেয়ে যাবে, শেষ। এরপরে খ নম্বরে L বিন্দু স্থান করবে, L বিন্দু করতে এই যে L বিন্দুটা হচ্ছে এই যে এটা দেখো, এটা হচ্ছে আমার L বিন্দু। এখন L বিন্দু কেন বের করবো দেখো, একদম একটু ভালো করে দেখো, অত বেশি কঠিন না জিনিসটা। প্রথম হচ্ছে পি আর কিউ যেটা বিন্দুতে আছে, এই পি কিউ রেখা সমীকরণ বের করবা। তাহলে প্রশ্ন দেখে পি কিউ সমীকরণ বের করবা, দেন হচ্ছে এই রেখা আর পি কিউ রেখা পরস্পর লম্ব না, এই যে পি কিউ রেখাটা এই রেখাটা পরস্পর লম্ব, তার মানে কি আমি যে নাম দিলাম এল এম রেখা, পি কিউ আর এল এম কি পরস্পর লম্ব, তাহলে তুমি পি কিউ এর সমীকরণ পাইছো, তাহলে এল এম এর সমীকরণ বের করতে পারবা না, যে লম্ব রেখার সমীকরণ সূত্র আছে না, লম্ব রেখার সমীকরণের ফর্মুলা ইউজ করে লম্ব রেখার সমীকরণটা বের করে ফেলবা, যে এটা এক্সট্রা কি আসবে না, ওই সেখানে বের করবা, কি বের করবা হচ্ছে এই সমীকরণটা, এল এম সমীকরণটা আমার এই বিন্দুগামী, এই বিন্দুগামী শর্ত ইউজ করে এখান থেকে কি বের করে ফেলবা, কি বের হয়ে গেলে তুমি এল এম এর সমীকরণটা বের করে ফেলতে পারবা। বুঝতে পারছো, লম্ব রেখার সমীকরণ ইউজ করে তুমি এল এম এর সমীকরণটা বের করে ফেলতে পারবা। দেন পি কিউ সমীকরণ জানো, এল এম এর সমীকরণ জানো, পি কিউ আর এল এম এর ছেদ বিন্দুটা কি আমার এল বিন্দুটা না, এই যে এল বিন্দুটা, পি কিউ আর এল এম টা যে পয়েন্টে ছেদ করছে এই পয়েন্টে যাওয়া যে এল বিন্দুটা, তাহলে এই ছেদ বিন্দু এই যে সমীকরণে ছেদ বিন্দু বের করলে তুমি কি পেয়ে যাবা, এল বিন্দুটা পেয়ে যাবা। ঠিক আছে, অত বেশি কঠিন না, একটু খেয়াল করলেই পেয়ে যাবা, পেয়ে যাবা।
এরপরে 3 নম্বর বলছে n বিন্দুগামী এবি রেখার সাথে 45 ডিগ্রি, এটা আগের ম্যাথ, আরেকটা ম্যাথ করতে এরকম একটা ম্যাথ যে বিন্দুগামী এবং রেখার সাথে অন্য একটা রেখার সাথে এত কোণ তৈরি করে যে অ্যাঙ্গেল নির্ণয় যে ম্যাথটা tan ইকুয়ালস টু m1 - m2 ডিভাইড বাই 1 প্লাস m1 ইনটু এই ম্যাথটা, সেম ম্যাথ আমি দেখাচ্ছি তোমাকে, যে এই ম্যাথটা এর জন্য করছি না, এই করছি সেম টু সেম এভাবে করবা, ঠিক আছে, সেম টু সেম এভাবে করবা তাহলে হয়ে যাবে একদম সেম ওই ম্যাথটি। ডিফারেন্স হচ্ছে এখানে তোমাকে দেখো ইকুয়েশন দেওয়া ছিল একবারে ডাইরেক্ট ইকুয়েশন দেওয়া আছে, বাট এখানে তোমার ইকুয়েশনটা বের করতে হবে, যে এই রেখার ইকুয়েশনটা এ পয়েন্ট বি পয়েন্ট দেওয়া আছে, তুমি এখানে জাস্ট এই ইকুয়েশনটা বের করে নিবা, 10 টাকা বের করতে, এত ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই, সেটার মধ্যে বের করতে পারবে, ঠিক আছে। একদম গেল। এরপর হচ্ছে পরে ম্যাথ, এ বি কে ঢাল আকারে প্রকাশ করিয়া ঢাল বের করো। আচ্ছা, এ বি ঢাল কত কত মানে 4/3 শেষ। প্রথমে এখানে কাজ করতে পারো, মানে তুমি নাই বললে হিসাব তাও তোমার কিছু লাগে না, ঠিক আছে, আমি বললাম বুঝতে পেরেছি। প্রথমে করতে পারো যে তোমার কোন নম্বর 2 নম্বর প্রশ্ন, আমি সরকারি স্কুল নাম্বার 1 নাম্বার দিতে পারি, তুমি কি করবো এখান থেকে y = mx + c ফর্মে টানবা, y = কেমন বা দেখো কি আসবে, -4/3x প্লাস 9/3, দেখো y = কি হয়ে গেছে mx + c ফর্মে এসে বলছে না, তাহলে এটা হচ্ছে কি আমার n, সুতরাং আমার ঢাল হচ্ছে -4/3, 60 হবে বলবা, আমার ফুল নাম্বার ইনশিওর করতে পারো, শর্টকাট ইউজ করে বলুন আমরা কমাতে পারি, এটা এনসিএল শর্টকাট ইউজ করবো। এখন আমরা বলছি মূল বিন্দু হতে এবি ও সিডি রেখার দূরত্ব সমান হলে সিডি রেখার সমীকরণ বের করো। আচ্ছা, মূল বিন্দু হতে সিডি রেখার দূরত্ব আর মূল বিন্দু হতে এবি রেখার দূরত্ব সেম, সিডি আর এবি কে পরস্পর প্যারালাল, এখানে বলেছি সিডি আর এবি পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে কি, সিডি রেখার সমীকরণ কি আসবে, সমান্তরাল রেখার সমীকরণ অনুযায়ী এবি সমান্তরাল, তাহলে 4x + 3y প্লাস কে ইকুয়ালস টু কি 0 এরকম আসবে। কে এর ভ্যালুটা বের করতে পারলেই আমার কি সিডি ইকুয়েশনটা বের হয়ে যাবে। কারণ কে এর ভ্যালুটা বের করার শর্ত কি দেওয়া আছে, এ বি ও সিডি এর দূরত্ব সমান, মানে কি ও পয়েন্ট থেকে নিউ পয়েন্টটা কি 0,0, 0,0 থেকে প্রথমে তুমি এ বি রেখার যে দূরত্বটা, যে লম্ব দূরত্ব সূত্র বলছিল না, লম্ব দূরত্ব সেটা আমি এমসিকিউতে শিখেছিলাম কিভাবে লম্ব দূরত্ব বের করতে হয়, লম্ব দূরত্ব বের করবা, এ বি রেখার উপর লম্ব দূরত্ব বের করবা, এই দূরত্ব সমান বের হলো, তোমার বের করবা। সেম ভাবে এই বিন্দু থেকে এই রেখার উপর একটা লম্ব দূরত্ব বের করবা, সিডি রেখার উপর, সিডি রেখার উপর একটা লম্ব দূরত্ব বের করবা, এই লম্ব দূরত্ব এই লম্ব দূরত্ব পরস্পর সেম আসবে না, ইকুয়াল দিলে এখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে, বুঝতে পারছো, একটু ঠান্ডা মাথায় ভালো তাহলে পারবো। এই লম্ব দূরত্ব এই লম্ব দূরত্ব সেম, যেহেতু এই লম্ব দূরত্ব বের করবা, এই পয়েন্ট থেকে এই সমীকরণের উপর লম্ব দূরত্বের ইকুয়েশন বসাবো, ইকুয়েশন বসে কিন্তু জাস্ট কেটা আননোন থাকবে, ইকুয়াল দিয়ে ওখান থেকে কে এর ভ্যালুটা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে ভাইয়া? ঠিক আছে, এরপরে তুমি বলবো ঘ নাম্বারে দেখা হচ্ছে এ বি সি ডি কি রম্বস, এটা একদম কি বলে 9-10 মিনিটস এ বি সি ডি রম্বস, তুমি এ বি সমীকরণ জানো, খ নাম্বারে তুমি সিডি সমীকরণ পাইছো, পাইছো না পাইছো, এ বি সমীকরণ তুমি এ পয়েন্ট ভ্যালু বের করতে পারবা, বি পয়েন্টের ভ্যালু বের করতে পারবা, সি পয়েন্টের ভ্যালু বের করতে পারবা, ডি পয়েন্টের ভ্যালু বের করতে পারবা, কারণ তুমি এ বি সি ডি দুইটার ইকুয়েশন জানো, তুমি ছেদাংশের যে এটা দিয়ে ছেদাংশ দিয়ে বের করলে, একশো ছেদাংশ হয় ছেদাংশ দিয়ে বের করলে সবগুলো পয়েন্ট বের করতে পারবে, সবগুলো পয়েন্ট বের করতে পারলে হয়ে গেছে, দেন এডি বের করবা, এই বাহু দৈর্ঘ্য বের করবা, বিসি বাহু দৈর্ঘ্য বের করবা, সিডি বাহু দৈর্ঘ্য বের করবা, দেন যদি ইকুয়াল হয় মানে কি বর্গ হইতে পারে রম্বস হইতে পারে, দেন হচ্ছে কর্ণ হিসাব করবা, এই কর্ণ মিলাবা, ইকুয়াল হলে বর্গ বর্গ হবে, আর যদি ইকুয়াল না হয় কর্ণ হলে তাহলে সেটা একটা রম্বস তৈরি করবে, ঠিক আছে, নাইনটা যে ম্যাথ করতেছিলাম না একবারে সেম টু সেম এরকম। কটা মোটা আশা করে বুঝছো, লম্ব দূরত্বের ম্যাথ আসবে, ওইটা ছিল লম্ব দূরত্ব সব হবে রেখে রাখি, লম্ব দূরত্ব ম্যাথ করার সময় তোমার বুঝতে হবে, লম্ব দূরত্ব হচ্ছে ধর আমি x1 y1 থেকে বের করি, x1 y1 থেকে আমি এস প্লাস বিওয়াই প্লাস সি সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করবো, তাহলে লম্ব দূরত্ব কি আসবে, দাগ দিবা একটা আসবে, দাগ দিবা দুই পাশে মৌলাস দিবা, আর নিচে রুট ওভার যে এ বি না এক্স এর সহ ওয়াই সহ এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিবা, আর উপর হচ্ছে এই সমীকরণটা বসাই দিবা, এক্স এর জায়গায় ভুজ বসাবা এক্স, ওয়াই এর জায়গায় কুটি বসাবা বি ওয়াই ওয়ান দেন প্লাস সি শেষ, এটা তোমার লম্ব দূরত্বের ফর্মুলা, ঠিক আছে, এই যদি সূত্র ইউজ করে তুমি খন্ডার মধ্যে যে বসি সেভাবে তুমি করবা, এটুকুই। এরপরে হচ্ছে পরে ম্যাচ এবি লেখা সমীকরণ দেওয়া আছে আবার 12 প্লাস 3 ইকুয়াল টু 12, এবি
সিডি রেখার উপর 6,4 একটা বিন্দু আছে, ক নম্বর পারবো আই পাইছি, ক নম্বরটা পড়েছেন কমপ্লিট করে ম্যাথটা। এবার খ বলছে কি এডি যদি সিডি প্যারালাল হয় এবং সিডি রেখার সমষ্টি খণ্ডন বিন্দু দ্বয় পি ও কিউ হলে ওপি কিউ ক্ষেত্রফল বের করো। একটু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা আগে যখন আসতে পারে। হুম? প্রথমে সিডি সমীকরণ বের করো। সিডি সমীকরণ এই সমান্তরাল আবার কি আসবে, সিডি 2x plus 3y plus k equal to 0 এখানে বের করবা। বলছি সিডি রেখার উপর 6/4 একটা বিন্দু না, মানে কি 6/4 দ্বারা সিডি রেখাটা সিদ্ধ হবে। তাহলে 6 x y জায়গায় 6 x জায়গায় 6 বসবে, y জায়গায় কি 4 প্লাস k ইকুয়াল 0। তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে, 3 4 12, 6 2 12 -24। তাহলে সমীকরণটা কি দাঁড়াইতেছে আমার 2x plus 3y minus 24 equal to 0। এটা আমার সিডি রেখার সমীকরণ, আমি পেয়ে গেছি। এই সিডি রেখার সমীকরণ 2x plus 3y minus 24 equals to 0। এখন তোমার কি করতে হবে কি ওপি এর ক্ষেত্রফল, ওপি এর ক্ষেত্রফল বের করতে তিনটা পয়েন্ট লাগবে, ও পয়েন্ট, পি পয়েন্ট আর হচ্ছে কিউ পয়েন্ট। ও পয়েন্ট আমি জানি, ও পয়েন্টটা কি 0,0, পি পয়েন্টটা বের করতে হবে আর সি পয়েন্টটা বের করতে হবে, কিউ পয়েন্টটা বের করতে হবে। এবং ওকে বলছে কি জি, এই যে পি আর কিউ হচ্ছে আমার সিডি রেখার সমোচ্চ খণ্ডক বিন্দু, মানে হচ্ছে এই যে এটা ডট ডট লাইন দেখতেছ না, ডট ডট লাইনটা মানে হচ্ছে ওই পয়েন্ট থেকে এই লাইনটা হচ্ছে, এই লাইনটা আমাকে এই পয়েন্টটাকে সিডি 3 ভাগের 1 ভাগে ভাগ করে, মানে সিডি যদি 3 হয় তাহলে ইসি হবে 1। বুঝছো, মানে সমত্রিখণ্ড মানে কি সমান 3 ভাগে ভাগ করছে, মানে এই পার্ট এই পার্ট এই পার্ট সমান 3 ভাগে ভাগ হয়েছে। বুঝতে পারছো? হুম, তাহলে এখন আমি কি লাগবে, আমার 3 পয়েন্ট লাগবে। হুম, এখন 3 পয়েন্ট লাগবে, 3 পয়েন্ট কেন বের করবো এখন, সিডি 3 বলে কি বলছিলাম, পিসি 1 হবে এরকম বলছিলাম। সি পয়েন্টের পয়েন্ট বের করে ফেলো, সি পয়েন্ট কি আসবে, 100 কে শতাংশ, তাহলে সামথিং কমা 0, 24/12 12,0 আসবে। আর এই পয়েন্ট স্থানাঙ্ক আসবে হচ্ছে 0,324, 0,8 আসবে। ঠিক আছে, এখন সমদ্বিখণ্ডকটা আমি ধরলাম যে এটা হচ্ছে 1 একক, কয়েক কথা নিলাম ধরলাম। আচ্ছা আমি এটাকে একটু অন্য জায়গায় নিয়ে গেলাম, শুরু হবে। পি পয়েন্ট আমি ধরলাম যে পিসি হচ্ছে 1 একক, কিউপি 1 আর কিউডি 1। আমি ধরলাম যে সিজি পোর্ট আছে 3, আর 3টা যেহেতু 3 ভাগে ভাগ হয়েছে মানে কি প্রত্যেকটা 1 1 হয়ে যাবে, 3 ভাগে ভাগ হয়েছে, আমি এটা ধরে নিলাম। তোমাদের দেখা লাগবে নিশ্চয়ই ধরে নিলাম, কথা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে কিছুক্ষণ আগে আমরা একটা নিয়ম শিখেছিলাম না, ওই যে অন্তর্বিভক্তিকরণ একটা নিয়ম শিখেছিলাম, 2:3 থাকলে কিভাবে অনুপাত দিয়ে যেহেতু কি করে পয়েন্ট বের করতে হয়, তুমি সেটাই ইউজ করে এখানে বের করবা। বুঝছো, তোমাকে অন্তর বিভক্তিকরণ ফর্মুলা ইউজ করা লাগবে না, ওটা ইউজ করলে ম্যাথটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তুমি ইজিলি আমি যে সবকটা বলছিলাম ওই সবকটা ইউজ করে ওইটি প্লেন করে তুমি পি আর কিউ পয়েন্টটা বের করবা। কেমন তো আমার দেখে চলো, আগে আমাদের সব সিডি, সিডি পর্যন্ত কত, মোট ক্রিয়া কত 3, 1 1 প্লাস 1 ক্রিয়া কত 3, তাহলে 3, তাহলে এখান থেকে এই পয়েন্ট আমার 3 আসছে। তুমি সি পয়েন্ট হিসাব করবো, সেটা ডি পয়েন্ট হিসাব করতে পারো। আমি সি পয়েন্ট হিসাব করবো, সি পয়েন্ট থেকে ডি পর্যন্ত কত পারছে আমার 1 প্লাস 1 প্লাস মোট 3 বাড়ছে, মানে 3 একক বাড়ছে। তাহলে 3 একক বাড়ার কারণে আমার ভুজ কত, ভুজের কি চিন্তা করো, ভুজ 12 কমছে না, 12 থেকে 0 মানে 12 কমছে। তাহলে 3 এককের জন্য 12 কমছে, 12 12 কমছে। তো একের জন্য কত কমবে, 4 কমবে না, একের জন্য 4 কমবে, আমার তো একই লাগবে লাগবে, মানে 1 না এখানে সি থেকে পি আমার কত, 1 না, সি থেকে পি কত বাড়ছে মানে কত 1 না, 1 একক। তাহলে 1 এককের জন্য কত কমবে, 4 কমবে। তাহলে 12 থেকে 4 বিয়োগ করে কত থাকবে 8। তাহলে পি পয়েন্টের বুঝ পেয়ে গেলাম, 8 পেয়ে গেছি। ঠিক আছে, ঠিক আছে, এরপরে কিউ পয়েন্টের জন্য বুঝ বের করো। কি আচ্ছা, একের জন্য কত, 4 কমছে, এখন কিউ পয়েন্টের দূরত্ব কত এখান থেকে 2 না, 1 প্লাস 2, তাহলে 2 এর জন্য কত কমবে, 4 গুণে 8, তাহলে 12 থেকে 8 বিয়োগ করে কত হবে 4, তাহলে কিউ পয়েন্টের বুঝ হবে 4। এরপরে বুঝ বের করার সময় কোটি বের করবো, আর কোটি বের আসুন, কোটি কোটি দেখো, কোটি 3, 1 প্লাস 1 প্লাস 1 আবার আগের মতো 3, তাহলে 3 এর জন্য আবার কোটি কি চেঞ্জ দেখো তো 0 থেকে 8 এ গেছে, মানে কি 8 একক, মানে 8 বাড়ছে, কোটি 8 বাড়ছে। তাহলে 3 এর জন্য আবার কোটি 8 বাড়ছে, তাহলে 1 এর জন্য কত বাড়বে 8/3, তাহলে এটা
এই সি পয়েন্টে পি পয়েন্টে কত পারবে 8/3, মানে 0+8/3 কত, শুধু 8/3, মানে আমার এ পয়েন্টের কোটি 8/3। তাহলে 2 এর জন্য কত পারবে 16/3। তাহলে সি থেকে কি কত পাচ্ছে 1 + 1 2 না, তাহলে 2 এর জন্য 16/3 বললে কত, 0+16/3 কত 16/3। তাহলে দেখো দুইটা পয়েন্টের রুট এবং কোটি একদম ইজিলি 1 মিনিট 2 মিনিটে বের করে ফেলছি, আমার কোনো অন্তর্ভুক্তি কোনো সূত্র ইউজ করা লাগে না। এই কনসেপ্টটা ইউজ করে তুমি বেশিরভাগ ম্যাথ সলভ করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে আমার পি পয়েন্ট বের করা শেষ, পি পয়েন্ট বের করা শেষ, 2 পয়েন্ট, 3টা পয়েন্ট বের করা শেষ। এবার ক্ষেত্রফল তুমি ইজিলি বের করে ফেলতে পারবা। ক্ষেত্রফল সূত্র বসাই দিই, সূত্র কি ছিল আমার, এই 3টা পয়েন্ট বসাই দিবা, 0 0, তারপরে 8/3, তারপরে হচ্ছে 4/16/3, ঠিক আছে। 3টা পয়েন্ট বসাই দিতে, ডান পাশে কি থাকবে 1 1 1, দেন এখান থেকে মান বের করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার কি অঙ্কের অ্যান্সার, ঠিক আছে। এই হচ্ছে আমার ওখানে নিয়মটা। এখানে যে নিয়মটা বলছি শর্টকাট, এটা মাথায় ভালো করে সেভ করে রেখো, তাহলেই হবে, তোমার অনেক পরীক্ষা অনেক টাইম বাঁচবে। এবারে গ নম্বরে বলছে 5,5 বিন্দু হচ্ছে এবি রেখার উপর অঙ্কিত লম্ব পাদবিন্দু স্থানাঙ্ক। আচ্ছা 5,5 বিন্দু হচ্ছে এবি রেখার উপর অঙ্কিত, এবি রেখা কোনটা, এবি রেখার সমীকরণ দেওয়া আছে। তাই ম্যাথটা আশা করি পারবা, লম্ব এটা লম্ব দূরত্বের ম্যাথ। ধরো এবি রেখাটা হচ্ছে এটা এবি রেখা, এটা সাপোজ একটা এবি রেখা, এটা ধরো সাপোজ এটা 5,5 বিন্দু, এখান থেকে লম্ব রেখা যা কি লম্ব রেখা, তাহলে এই রেখা লম্ব যে অঙ্কিত লম্বের পাদবিন্দু কোনটা, এটা সাপোজ হলো আমি বিন্দুটা সি, সি এক্স নয়, তোমাকে পয়েন্টে বের করতে হবে। তুমি এই রেখা সমীকরণ জানো, এখান থেকে সি ধরলাম, সি ডি সমীকরণ বের করবা, কেন বের করবা, লম্ব রেখা সমীকরণ ইউজ করে সিডি সমীকরণ বের করবা। সিডি এই বিষয়ে তুমি জানো, ছেদবিন্দু বের করলেই কি, এই যে সরলরেখা ছেদবিন্দু বের করলেই তুমি সিডি রেখা সি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাবে। এটা কি আবার পাদবিন্দু স্থানাঙ্ক, আমি বললাম পাদবিন্দু স্থানাঙ্ক, এটা ঠিক আছে, ইজি না, বেশি মনে লাগবে না করতে, এটা করে ফেলতে তুমি এই জন্য। এরপরে হচ্ছে আমাদের ভার্সিটি প্লাস হচ্ছে প্রোগ্রামে যে প্রাইভেট ব্যাচ মিন্টন প্রোগ্রাম অলরেডি লঞ্চ করা হয়ে গেছে এবং ইতিমধ্যে আমাদের ক্লাস রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো তোমরা যারা এখনো জয়েন হয়নি খুব দ্রুতই জয়েন করবে আর সেট বুক করে নিবে, ঠিক আছে। দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে। এরপরে চ্যাপ্টার হচ্ছে বৃত্ত। বৃত্ত বৃত্ত কি ছোট একটা চ্যাপ্টার, এখানে মূলত দুইটা টাইপ সমস্যা, একটা প্রশ্ন হচ্ছে তোমার শর্ত দিয়ে দিবে, শর্ত থেকে বৃত্ত সমীকরণ লিখতে বলবে, একটা টাইপ। আর সেকেন্ড টাইপ হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শক প্লেটে যত ম্যাথ আছে এই টাইপের ম্যাথ। এই দুইটা টাইপ কভার করলে আর কিছু পাওয়া লাগবে না, এখান থেকে ম্যাথ আসবে, ঠিক আছে। প্রথম একটা দেখো নিজের বিন্দু দেওয়া আছে সরলরেখাটি ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ, এটা একদম বুঝি এটা না করলে হবে। যেটা যেটা একটা বৃত্তের ব্যাসের দুটা পয়েন্ট দেওয়া আছে, যে ফর্মুলা আছে আমার, ফর্মুলা আছে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু কি জিরো, এই বসাই দিলে তুমি সমীকরণটা ইজিলি বের করে ফেলতে পারবা, ঠিক আছে। এরপরে খ নম্বরে 1 ও 2 নম্বর বৃত্ত দ্বয়ের ছেদবিন্দু ও মেরু বিন্দু নামে বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ দেখাচ্ছে। 1 নম্বর 2 নম্বর বৃত্তের ছেদবিন্দু ও মূল বিন্দু নামে বৃত্ত দ্বারা বৃত্ত দ্বারা এক্স অক্ষের ছেদবিন্দু। আচ্ছা এক্স অক্ষের খণ্ডিতাংশটা বাদ দাও, এটা আমি পরে চিন্তা করো। প্রথমে তুমি বৃত্তর সমীকরণটা বুঝবে, বৃত্তর সমীকরণ কিভাবে আসবে, এক ভিতরে হচ্ছে 1 নম্বর 2 নম্বর বৃত্তকে ছেদ করবে, জিনিসটা কাইন্ড অফ এরকম, এটাই মার্ক দিয়ে একটা বৃত্ত, একটা বৃত্ত। তবে এই যে ছেদবিন্দু কোনটা, একটা বিন্দু একটা বিন্দু, মানে কি ভিতরে এই বিন্দুতে যাবে, তো ভালো করে আছে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি বৃত্তটা, যে বৃত্তটা তোমার এই বৃত্তটাকে ছেদ করছে, এই বৃত্তটা কি ছেদ করছে না, ছেদবিন্দু দেখেছেন এই যে বৃত্তের ছেদবিন্দু দিয়ে গেছে কিন্তু, তাহলে আমাকে এই বৃত্তের সমীকরণটা বের করতে হবে, এই বৃত্তটা ব্লু কালার যেটা, এর সূত্রটা কি, দুটি বৃত্তের ছেদবিন্দু নামে বৃত্তের সমীকরণ সূত্র হচ্ছে S1 প্লাস কে S2 ইকুয়াল টু 0। S1 মানে এই বৃত্তের একটা প্রথম বৃত্তের প্রথম বৃত্তের সমীকরণ হচ্ছে S1, দ্বিতীয় বৃত্তের সমীকরণ হচ্ছে S2, আর এই পুরোটা হচ্ছে কি আমার এই 3 নাম্বার বৃত্তের সমীকরণ। আর নন কে শুধু কে,
এভাবে বের করতে পারবে, তুমি 3 নাম্বার ভিতরে সমীকরণটা ইজিলি বের করে ফেলতে পারবা। এই যে বের করবো এটা পরে দেখতেছি, আগে আমরা এখানে ইকুয়েশনের মানগুলো বসাই কি আসে। এখন কি প্রথম দিকে সমীকরণ কি ছিল যেটা এবার বসাই x = 2x 3/1 প্লাস k ইনটু x কি ছিল আমার 4x 3/3 x 3/3 ইকুয়াল টু 0। আননোন শুধু কি k। এখন আরেকটা সূত্র কি বলছিল যে মূল বিন্দু বাই বৃত্ত মানে কি বৃত্তটা মূল বিন্দু দিয়ে যায়, মানে ভিতরে এক্স এর জায়গায় 0 x আর y জায়গায় 0,0 বসাই দিলে ওটা কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, মানে তাহলে 0 আসবে। মূল বিন্দু আমি যেহেতু বলছি এটা মূল বিন্দু আমি, তাহলে মূল বিন্দু শত বসাই দাও, x এর জায়গায় 0 y এর জায়গায় 0, কি আসবে 1 প্লাস k ইনটু 3 আসবে এখানে সবই ইকুয়াল টু 0। তাহলে k ইকুয়াল টু কত আসছে -1/3। ঠিক আছে, সো বুঝতে পারছো আশা করি। x আর y এর জায়গায় 0 বসাই দিচ্ছি, এখান থেকে k হলো -1 হয়েছে। তাহলে k এর জায়গায় ওটা বসাই দিলে তুমি বৃত্তের সমীকরণটা পেয়ে যাবা। ঠিক আছে, জাস্ট একটা কাজ করতে হবে যে -1/3 না, এখানে ধরো -1 বসালে কি আসবে, এরকম একটা ফর্ম x² - x²/3 এরকম একটা জিনিস আসবে। তো ওটাকে অসম করলে কি আসবে 2x/3। কিন্তু এখানে কিন্তু ভিতরে রেখে দিলে হবে না, কারণ আমার কিন্তু x² y² সব 1 আনতে হবে। পাশেই করবা উভয় পাশে ফার্স্টে 3/2 দ্বারা গুণ দিয়ে দেবা, যাতে x² y² মানে x² y² যে সহগটা 1 থাকে। ঠিক আছে, এটা করার পর সমীকরণটা চলে আসবে, ওটাই হয় অ্যান্সার। দেন তুমি পরে কি বের করতে বলছো আমার, ওই বৃত্তটা x অক্ষে ছেদাংশ, x অক্ষে ক্ষুবিধাংশ, x অক্ষে ক্ষুবিধাংশ সূত্র কি, x অক্ষে ক্ষুবিধাংশ এখানে আমরা 3/2 দ্বারা গুণ দিয়ে দেব, লিখে দিলাম x অক্ষের ক্ষুবিধাংশ সূত্র হচ্ছে 2g² - c, মান বসে দিলেই g আছে মান তো পাবা সেই সমীকরণ থেকে, দেন মান বসে দিলেই ক্ষুবিধাংশ চলে আসবে শেষ। এরপরে 3 নাম্বার হচ্ছে -1,1 বিন্দু হচ্ছে 1 নং বৃত্তের অঙ্কিত স্পর্শক দ্বয়ের সমীকরণ। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট। 2 নাম্বার বৃত্ত নাকি 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার বৃত্ত, 1 নাম্বার বৃত্ত কি যাবে, এই যে এটা হচ্ছে 1 নাম্বার বৃত্তটা, 1 নাম্বার বৃত্তটা তুমি লিখে দিয়েছি। কোন বিন্দু হচ্ছে -1,1 বিন্দু হচ্ছে এরকম হবে, দেখো এটা পয়েন্ট, আর এই হলো বৃত্তটা পয়েন্ট 3 তাহলে আমার সমীকরণটা কিরকম হবে, এরকম হবে স্পর্শক দুটো। ঠিক আছে, স্পর্শক দুটো এরকম হবে, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এখান থেকে তোমাকে ইকুয়েশন বের করে স্পর্শক সমীকরণ বের করতে হবে। এই বৃত্তের সমীকরণ যেটা, এটা হচ্ছে আমার এই বৃত্তের সমীকরণ। এখান থেকে ব্যাসার্ধ বের করবা, ফার্স্ট অফ অল ব্যাসার্ধের সমীকরণকে বের করে ফেলবা। দেন ব্যাসার্ধ বের করার ফলে বের করার পরে তোমার যে স্পর্শক বের করার যে শর্ত ছিল, স্পর্শক বের করার যে শর্ত ছিল না, কি শর্ত ছিল, যে স্পর্শক থেকে আমার কেন্দ্র পর্যন্ত লম্ব দূরত্ব কি হবে, কেন্দ্র লম্ব দূরত্বটা আমার বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। লম্ব দূরত্ব সরি কি হবে, ব্যাসার্ধ হবে। এই শর্ত ইউজ করে স্পর্শক সমীকরণ, প্রথমে এখান থেকে সমীকরণটা বের করলে কি হতে পারে, y - y1 m × x - x1 then mx - y then plus m plus 1 equals to 0। এটা আমাকে ইকুয়েশন আসবে না, d - 1 বিন্দু ইউজ করে সমীকরণটা যেটা এখানে যদি m টা আনলাম, এই যে লম্ব দূরত্ব ব্যাসার্ধ ইউজ করলে তুমি এখান থেকে m এর ভ্যালু পেয়ে যাবা। লম্ব দূরত্ব কি, এই যে এই কেন্দ্র কেন্দ্র কত আসবে দেখো তো, -1 -3/2 এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র হতে এই যে এই রেখার উপর যে লম্ব দূরত্ব, ঠিক আছে, এই রেখার উপর যে লম্ব দূরত্ব কোন বিন্দু হতে, যে কেন্দ্র হতে এই বিন্দু হতে লম্ব দূরত্ব ফর্মুলা আমি আগে লিখে দিয়েছি, কিভাবে বের করতে হবে। লম্ব দূরত্ব বের করবা, এই লম্ব দূরত্ব কার সমান হবে, cos টু এই নিচের ব্যাসার্ধের সমান হবে। দেন এখান থেকে m টা আননোন থাকবে, m এর ভ্যালুটা এখান থেকে বের করলে m চলে আসবে, এখানে m বসাই দিলে স্পষ্টকে দুইটা সমীকরণ পাবো, কেন দুইটা পাবো, আমি এখান থেকে তোমার 2টা আসবে। তোমার লম্ব দূরত্ব খেয়াল করে মূল হচ্ছে, একটা মূল ছিল এটা কি স্কয়ার করলে 0 আসবে, তাই আমি 2টা ভ্যালু আসবে, 2টা ভ্যালু বসাবো,
দুইটা হলো বসালে এখানে দুইটা সমীকরণ সলভ করবে, এখান থেকে তুমি দুইটা স্পর্শকের সমীকরণ পাবা। ঠিক আছে, আশা করি এটা করতে পারবা, আমাদের কঠিন ম্যাথ না। আমি আগে প্রসেসটা করে দিচ্ছি, বাকিটা তুমি করে ফেলবা। ঠিক আছে, সমীকরণ ফর্ম হয়ে গেছে, জাস্ট এখান থেকে তুমি এই পয়েন্ট থেকে কেন্দ্র হতে এই সমীকরণের উপর লম্ব দূরত্ব, এই সমীকরণের উপর লম্ব দূরত্ব সূত্র ইউজ করে লম্ব দূরত্ব বের করে ফেলবা। দেন এটাই কষ্ট কি হয়, ব্যাসার্ধের সমান বৃত্তের ব্যাসার্ধের সমান, এখানে ওটা ইউজ করে তুমি এম এর একটা ভ্যালু বের করে ফেলতে পারবে। এম একটা ইকুয়েশন জেনারেট হবে, ওখান থেকে এম এর ভ্যালু বের করলেই তোমার কাজ শেষ। বুঝছো? এরপরে ম্যাথটা হচ্ছে, আচ্ছা ক নম্বরে পরামিতি এটা আসতে পারে, এটা পরামিতি দেবো এক্স স্কোয়ার দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে, ভিতরে ব্যাস নিতে পারে। কি করো, ওয়াই কিছু হবে টি না, টি এর জায়গায় বসাই দাও, মানে টি এর জায়গায় ওয়াই বসাই দাও, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি আসবে, 25 আসবে। শেষ। তাহলে আর কত আসবে, 5 না, তাহলে ব্যাস কত আসবে, 5 গুণে 10, একই হবে মাত্র। খ নম্বর বলছে একটি বৃত্তীয় সমীকরণ নির্ণয় করা যার কেন্দ্র x অক্ষে অবস্থিত এবং উদ্দীপক লিখিত বৃত্তটি কেন্দ্রে বল বিন্দু দিয়েছে। এরকম টাইপের একটা হয়, পাশে দিয়ে আসবে একটা শর্ত দিয়ে দিবে এখান থেকে, then এখান থেকে বলবে তোমাকে বৃত্তের আয়তন কেন্দ্র করতে। তো এরকম ব্যাখ্যা থেকে করবা, প্রথমে ফার্স্ট অফ অল তুমি বলবা ধরি আর বৃত্তের সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার 2gx 2fy প্লাস c ইকুয়াল টু 0 ধরে নিবা এটা। দেন ধরার পর কি করবা, তোমার আননোন কয়টা, তিনটা না, জি এফ সি, তিনটা বের করবে, তোমার তিনটা শর্ত লাগবে, তিনটা শর্ত তুমি জানতে পারবে। একটা শর্ত দেওয়া আছে, কেন্দ্র একসাথে অবস্থিত, মূল বিন্দু দিয়ে যায়, দুটো শর্ত, আর হচ্ছে ওই উল্লেখিত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তিনটা শর্ত তুমি পেয়ে গেছো, শেষ। তোমার তিনটা শর্ত লাগবে, তিনটা শর্ত দিয়ে গেছে, তিনটা শর্ত ইউজ করে তুমি তিনটা আননোন এর ইকুয়েশন থেকে তিনটা আননোন বের করে ফেলতে পারবে। প্রথম শর্ত কি ছিল আমার, কেন্দ্র এক অক্ষের অবস্থিত, কেন্দ্র যদি এক অক্ষের উপর অবস্থিত হয় মানে কি, এফ এর ভ্যালু 0 মানে কোটি 0 হয়ে যাবে, শেষ, একটা ভ্যালু পেয়ে গেছো। এরপরে উল্লেখিত বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়, উল্লেখিত বৃত্তটা কি, এই বৃত্তের কেন্দ্র 2,3, 2,3 কি করে সিদ্ধ করে দাও, 2 স্কয়ার 3 স্কয়ার 2 2 ইন্টু জি, এফ তো 0 না, তার বাদ, এক নাম্বার এখানে জমা দেবে। এরপর সবথেকে মূল বিন্দু দিয়ে যায়, মূল বিন্দু গেলে কি আমার সি এর ভ্যালু 0 আসলে মুক্ত না, মূল বিন্দু দিচ্ছে সি 0 আসে, তাহলে আমি কি বলতে পারি এখানে সি এর কত কি 0, তাহলে এখানে সি 0 মানে জি কত আসছে দেখো, 3 তারিখা 9 প্লাস 0/4 ডিভাইড দেওয়া হচ্ছে আমার 0/4, তাহলে 13/4, সি জি বের হয়ে গেছে, এফ বের হয়ে গেছে, সি বের হয়ে গেছে, তিনটা করে এখানে বসাই করে তোমার সমীকরণ বের হয়ে গেছে, শেষ, 5 মিনিটে একদম ইজি। এরপরে গ নম্বরে ওসি স্পর্শকের সমীকরণ, আগের স্পর্শকটা করেছিলাম ওটার মধ্যে শেষ, যে লম্ব দূরত্ব স্পর্শকের ব্যাসার্ধ, শেষ। এখন আগে তো একটা বিন্দু ছিল, এখানে যে বিন্দু দেওয়া আছে, আছে কিন্তু এই দেখো ওসি স্পর্শকে ও বিন্দু ও বিন্দু লেগেছে, সমীকরণ কি আছে তাহলে, মূল বিন্দু শুরু করে, মূল বিন্দু আমি কোন একটা সমীকরণ, কোন একটা সরলরেখার সমীকরণ কি y ইকুয়াল টু mx, শেষ। বা বের করে ফেলবা, বাকিটা করে ফেলবা। পরে তুমি কি জাস্ট এমটা নাম, এমটা কেন বের করবা, যে এই সরলরেখা হচ্ছে এই বিন্দু যে লম্ব দূরত্ব, এই লম্ব দূরত্ব ইকুয়াল কি এই বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে গেছে। এখন আরেকটা ঝামেলা করতে বলছে, এই বৃত্তের ব্যাসার্ধ আমি কেন বের করবো, ভাই এই বৃত্তের তো কোনো সমীকরণ দেওয়া, আমি জাস্ট কেন্দ্র দেওয়া আছে, একটা সক্ষম থেকে বৃত্তটা কিন্তু এক অক্ষকে স্পর্শ করছে। আমরা কি জানি, কোনো বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে তার কি ব্যাসার্ধটা কোটির সমান হয় না, এই যে কোটি কি এখান থেকে এখানে বলতে হচ্ছে এবার ভুজ, আর এখান থেকে বলতে কোটি, কোটি কত হচ্ছে না, এটাই কিন্তু ব্যাসার্ধ না, এখন এখান থেকে তুমি ব্যাসার্ধ না, তাহলে এই যে এক অক্ষকে স্পর্শ করছে মানে কি কোটিটা আমার ব্যাসার্ধের সমান, তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি কত, সেই আমার কাজ শেষ। বা লম্ব দূরত্ব কিন্তু এই পয়েন্ট থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব সমীকরণ বের করবা, এটা ইকুয়াল টু কি লম্ব দূরত্ব ইকুয়াল টু সেই, ওখান থেকে তুমি এম এর ভ্যালু পেয়ে যাবে, এম এর ভ্যালু এখানে বসাই দিলে ওসি স্পর্শের সমীকরণ পেয়ে যাবে। একটা ইকুয়েশন আসবে কারণ এখানে ওসি কিন্তু একটা স্পর্শ, কাজে বুঝতে পারছি কিরকম ইকুয়েশন, ঢাল কিন্তু 0 আসবে না, ঢাল ধরো যেটাই আসবে ধরো একটাই সমীকরণ আসবে, কারণ যেহেতু এটা কি আমার ইকুয়েশন একটাই, ওসি স্পর্শ, ওসি ওসি একটা ইকুয়েশন, ঠিক আছে। আর ঢাল নেগেটিভ আসবে, অবশ্যই নেগেটিভ আসবে, তোমার এটা সেকেন্ড পয়েন্ট দিয়ে গেছে, ফেলে গেছে না, ঢালটা কি আসবে, নেগেটিভ আসবে, ঠিক আছে। ধন্যবাদ, হয়ে গেল। এই যে এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে, স্পর্শ সমীকরণ বের করতে বলবে, তাই হচ্ছে তোমার শর্ত দিয়ে দেবে, শর্ত থেকে তোমাকে বৃত্তের সমীকরণ বের করতে হবে, এরকম টাইপের ম্যাথ কিন্তু বেশি করে প্র্যাকটিস করবে। আচ্ছা এটা পারবা, এটা। এরপরে হচ্ছে খ নাম্বারে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, আবার সেম আগের মতো তিনটা শর্ত লাগবে না,
তিনটা শর্ত লাগবে না জিএসটি বের করার জন্য। এক নম্বর শর্ত কি দেওয়া আছে দেখো, এক্স অক্ষের ফলিতাংশ মানে টু টু জি স্কয়ার রোজ হয়, এটা দেওয়া আছে। এই হলো একটা শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে বৃত্তটা ওয়াইকে স্পর্শ করে। ওয়াইকে স্পর্শ শর্ত কি, এফ স্কয়ার ইকুয়াল টু সি। শেষ, দিয়ে সাথে পেয়ে গেছি। আরেকটা শর্ত লাগবে, বৃত্তটা এই যে এই পয়েন্টে পাস করে দেখো তো, এই পয়েন্ট ভিতরে বাইরে না একদম লাগে আছে না, মানে কি বৃত্তটা 0.-4 বিন্দু গামী, তাহলে এই বিন্দু দিয়ে তুমি বৃত্তটা সিদ্ধ নিয়ে দিবা। যে এক্স প্লাস ওয়াই এর সমীকরণে তুমি 0 আর -4 বসাই দিবা, ওখান থেকে আরেকটা ইকুয়েশন কি জেনারেট হবে। মোট তিনটা শর্ত দিয়ে গেছো, তিনটা শর্ত সলভ করে তুমি জি এস সি পেয়ে যাবা। শেষ। গ নাম্বারে মূল বিন্দু থেকে উদ্দীপক বি এর উপর অভিক্ষিপ্ত স্পর্শ সমীকরণ বের করে নিতে হবে। এটা কয়েছে এখানে যে মূল বিন্দু পাই, বিন্দু হতে সমীকরণ বের করতে হয়। বিন্দু হতে স্পর্শ সমীকরণ কয়েছিল হচ্ছে একটা, যে এটা বিন্দু হতে, এই যে এটা, ঠিক আছে, এরকম সেম টু সেম। আচ্ছা, আরেকটা এসে জিনিস বের করতে বলছে, এটা হচ্ছে দৈর্ঘ্য। এটা একদম ইজি। তুমি যে সমীকরণটা বের করতে না, এটা হচ্ছে তোমার যে বৃত্তের উপর তোমার স্পর্শ সমীকরণ বের করতে বলছে না, 0,0 সমীকরণের তোমার যোগের সূত্র কি, x1 স্কয়ার y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস c না, বসায় দাও, তো হয়ে গেছে। x1 মানে যাবে বিন্দু, বসায় দাও যে x1 y1, তো 0 0 সব 0 হয়ে যাবে। এটা শুধু প্লাস কি থাকবে, c কোনটা, সো 2 এর ভিতরে এই যেটা প্লাস c কত 1 1, আর দৈর্ঘ্য কত আসবে 1 1, শেষ। ঠিক আছে, আর সমীকরণটা আমি আগে যে ম্যাথটা করেছিলাম এটার মতোই সেম, এটা তোমরা করবা। এই যে করবা এটা আগের ম্যাথগুলো মতো টাইপ সেম, একই টাইপ সেম টাইপ সেম ভ্যালু নেবে। এটাও পারবা। সেখানে ক নাম্বার চেক করাই, ক নাম্বার এটা ইচ্ছা দিয়ে রাখো, এরকম আসতে পারে। আর এই কষ্ট কি দেওয়া আছে, 6 cos θ প্লাস 4 sin θ। এখানে তোমাকে বের করতে বলছে কি বৃত্তটা আসলে কেন্দ্র, আর বসাই দিচ্ছি। প্রথম সমীকরণ বের করো, কি করবা, যে পাশে আর দিয়ে গুণ দিয়ে দাও, আর স্কয়ার ইকুয়াল টু 6 cos θ প্লাস 4 sin θ। তো আর স্কয়ার সমান যাবে যে x স্কয়ার প্লাস y স্কয়ার, আর cos θ মানে কত x না, তাহলে এখানে মানে 6x, আর sin মানে কত y, পাশে আনলে মাইনাস 4y প্লাস 0। সমীকরণ চলে আসছে, এখান থেকে তুমি কেন্দ্র ব্যাসার্ধ ইজিলি বের করতে পারো। ঠিক আছে, খ নাম্বার যে সকল ত্যাগ হচ্ছে এই ও বিন্দু স্থানাঙ্ক বের করতে বলছে। আচ্ছা, যে সকল ত্যাগ কি দেওয়া আছে, একটা দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে। হ্যাঁ, একটা দ্বিতীয় সমীকরণ দেওয়া আছে, বৃত্ত দেওয়া আছে একটা, তোমাকে বলছে এ পয়েন্টে আর বি পয়েন্টে স্থানাঙ্ক বের করতে। আচ্ছা, এরকম ম্যাথ সরল রেখার মধ্যে বসে স্থানাঙ্ক বের করা যাবে। সেখানে এটা কেন্দ্র C2, এটা হচ্ছে কেন্দ্র আমাদের হচ্ছে। ঠিক আছে, তাহলে তাহলে তুমি দ্বিতীয় সমীকরণটা পেয়ে যাবে। সমীকরণটা আমরা কি ওয়াই অক্ষকে ছেদ করছিলাম এই যে এ পয়েন্ট আর বি পয়েন্টে, এখান থেকে তুমি ছেদাংশের ফর্মুলা আছে, ওই যে ছেদাংশ ফর্মুলা আছে, ওয়াই অক্ষে ছেদ করছিলাম কি x ইকুয়াল 0, এটা ধরে সমীকরণ x ইকুয়াল 0 বসাই দিবা, 0 বসালে ওয়াই একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম হবে। দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 3gx প্লাস 2f প্লাস, শুধু এখান থেকে দ্বিতীয় সমীকরণ বের করতে পারবাই, যেগুলো কেন্দ্রীয় ফর্মেট আসবে না। যেহেতু x y কি স্পষ্ট মানে কি x ইকুয়াল 0 না, x ইকুয়াল 0 বসাই দিবা, 0 বসালে কি যে y স্কয়ার প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0, এরকম একটা ফরম্যাটে ইকুয়েশন আসবে। f তো তুমি এখান থেকে বের হয়ে যাবে, c ও বের হয়ে যাবে, শুধু সমীকরণ বের করবা। তো সবগুলা তুমি একটা y একটা দ্বিঘাত সমীকরণ ফর্ম করবে, দেন y দ্বিঘাত সমীকরণটা সলভ করলেই তুমি কি y এর দুইটা গুণ পাবা না, মানে দুইটা কোটি পাবা, একটা হচ্ছে a এর জন্য, একটা হচ্ছে b এর জন্য। দেন আমরা শেষ, তুমি দুইটা কোটি পেয়ে গেছো। আর বুঝতে পারি যে না, যেহেতু y অক্ষে আছে মানে কি বুঝ 0, আমি তারই বুঝ 0 ধরে নিয়েছি, x ইকুয়াল টু 0, মানে কি এই দুইটা পয়েন্টের বুঝ 0, বুঝ পেয়ে গেছো 0। আর কোটি এখান থেকে তুমি দ্বিঘাত সমীকরণ সলভ করলে যেটা পেয়ে যাবে, দেন a পয়েন্ট b পয়েন্ট পেয়ে গেছো, শেষ। দ্বিসংখ্যাপদী হতে গড়পটিকে শীর্ষ বিভিন্ন বিভিন্নভাবে ভাঙাভাঙি সমীকরণ লেখো। আচ্ছা, দ্বিসংখ্যাপদী এটা লাগবে না, এটা লাগবে না, আচ্ছা এটা লাগবে না। ঠিক আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি তো অনেক ইউজ টাইপের, অনেক টাইপ থাকে, অনেক টাইপের ম্যাথ থাকে। বাট একটা সুবিধা হচ্ছে ত্রিকোণমিতি মানুষ ম্যাথ অত বেশি ঘোরাইতে চায় না। মানে ধরো গতানুগতিক যেরকম প্রশ্ন করে না তোমার বই
টাইপ গুলা সেম টাইপ থেকে মানে ওখান থেকে ইয়ে করার পাশে ঘুরে আসে তেমন কোনো অন্য টাইপের মধ্যে না একটা সুবিধা বাট অসুবিধা হচ্ছে অনেক টাইম আছে অনেকটা তোমাকে অনেক কয়েকটা মুখস্থ হবে টাইপ মুখস্থ করতে হয় বা হচ্ছে নিয়মটা মুখস্থ করতে হয় তো ওসব তোমার ম্যাথ করে আসলাম শুরু করলাম তাহলে ক নাম্বার হচ্ছে আমাকে এগুলো সময় বসে দিলাম পরীক্ষিত সায়েন্স এ প্লাস সাইন ডি মানে হচ্ছে সায়েন্স এ মানে সাইন ডি ফর্মুলা বসাই দিলে কি মান চলে আসবে ক নাম্বার ক নাম্বার একটা হিসাব এগুলো তোমার থাকবে সায়েন্স গামা সায়েন্স গামা কিছু কিছু এর সাথে কি আছে সায়েন্স স্কয়ার আলফা মাইনাস সায়েন্স স্কয়ার বিটা প্লাস সায়েন্স স্কয়ার গামা কি বলবো স্কয়ার থাকলে কি করতে এখানে সায়েন্স প্লাস সাইন ডি ইউজ করতে পারবো না কিন্তু আমি এখানে স্কয়ার আছে আমাকে কত স্কয়ারটা ফিনিশ করতে হবে স্কয়ার ফিনিশ করার জন্য কি করতে হবে সূত্রে আনতে হবে স্কয়ারটা সূত্রে কি হয়ে দেখো একটা সূত্র কি ছিল 1 মাইনাস cos 2a ইকুয়াল টু 2 sin স্কয়ার a তাহলে লিখতে পারি sin স্কয়ার এর সমান 1 মাইনাস cos স্কয়ার ডিভাইড বাই 2 তাহলে এখানে লিখতে পারি না 1 মাইনাস cos 2 আলফা সরি 2 আলফা বাই 2 1 মাইনাস cos 2 বিটা বাই হ্যাঁ বিটা চলে এখানে বিটা বাই 2 প্লাস 1 মাইনাস cos 2 আচ্ছা যে কোনো দুইটা চেঞ্জ করবো চিন্তা লাগবে না কেন লাগবে না আমার তো সাইন সি প্লাস সাইন ডি বা কস সি প্লাস কস ডি আমার তো দুইটা লাগবে চিন্তা লাগে না দুইটা চেঞ্জ করবো আর বাকি একটা সেম লাগবে একটা সেম থাকে তাই চেঞ্জ করবো না দুই পাশে হাফ কমন দাও হাফ কমন কি থাকবে 1 মাইনাস cos 2 আলফা মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস cos 2 বিটা প্লাস সাইন স্কয়ার না ঠিক আছে এরপরে 1 প্লাস 1 কত আচ্ছা 1 আচ্ছা 1 মাইনাস 1 0 হয়ে যাবে মাইনাস cos আলফা ঠিক আছে এর মধ্যে কি রাখছে হাফ ইনটু cos টু বিটা মাইনাস cos টু তখন কি cos c মাইনাস cos d একটা সূত্র আছে cos c মাইনাস cos d ফর্মুলা কি ছিল 2 sin c plus d by 2 into sin d minus c by 2 তাহলে আমি একবার সূত্র লিখছি 2 sin d c plus d by 2 into sin d minus c by 2 d minus c by 2 so এটি ছিল একটা sin স্কয়ার নাম আছে তাহলে এখানে হাফ হাফ আর 2 কাটা গেলে কি 1 হয়ে যাবে বাবা তাহলে sin 2 কমন 2 কাটা চলে কি থাকবে আলফা প্লাস বিটা এখানে আছে 2 কাটা সরি বিটা প্লাস sin স্কয়ার নাম এখানে কি করতে হবে অ্যাঙ্গেল চেঞ্জ করতে হবে আমি এখানে গামা আছে এখানে যদি গামা আনলে এটা কমন যাবে কমন হতে হবে আশা করি তোমার মনে আছে ওইটা কিভাবে করতে হয় করতে করতে বুঝতে যাবে কথা অনেকে বুঝতে পারবে এখন এখানে একটা শর্ত দেওয়া আছে শর্ত এখানে দেওয়া আছে আলফা প্লাস বিটা প্লাস বের করতে কত পাই তো আমি লিখতে পারি না আলফা প্লাস বিটা সমান কত পাই মাইনাস গামা লিখতে পারি তাহলে লিখে নিলাম পাই মাইনাস গামা সাইন মাইনাস বিটা প্লাস সাইন স্কয়ার গামা sin pi minus gamma sin theta तो sin gamma sin alpha minus beta plus sin square gamma दिवस के sin gamma कॉमन जाए इधर के sin alpha minus beta plus sin gamma शेष आठ तो बाकी है तो आठ কি করতে হবে এবার আলফা মাইনাস বিটা আছে বাট এর পাশে গামা আছে না কি করতে হবে গামাটাকে আলফা বিটার মধ্যে প্রকাশ করতে হবে কেন কারণ আলফা বিটার মধ্যে প্রকাশ করলে আমি এখান থেকে ধরো সাইন সি প্লাস সাইন ডি সূত্র হতে পারবো ওখান থেকে ধরো যে অ্যাঙ্গেলটা যোগ বিয়োগ করলে কাটাকাটি যাবে বা গামা স্কয়ার কাটাকাটি যাবে সেখানে গামাটাকে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে কেমনে করবে যেখান থেকে যেখান থেকে গামা কত আসবে পাই মাইনাস আলফা প্লাস বিটা ঠিক আছে তাহলে আমি একবার লিখে ফেলি দেখো গামা থিটা পাইছি সাইন গামা কত আসবে সাইন পাই মাইনাস পুরোটাকে ছেড়ে দেবো ওটাকে তুমি ছেড়ে দেবো সাইন পাই মাইনাস মানে সাইন পাই মাইনাস থিটা মানে সাইন থিটা তাহলে সাইন ছেড়ে ছেড়ে যায় কি ছিল আমার আলফা প্লাস বিটা ছিল ছেড়ে যাবে তাই গেছে সাইন সি প্লাস সাইন ডি সূত্র ইউজ করে দাও সাইন গামা টু সাইন সি প্লাস জি বাই টু ইউজ করলে এখানে আলফা আসবে সি মাইনাস জি এটাকে সি করো এটাকে ডি করো তাহলে সুবিধা হবে যোগ বিয়োগ করতে তাহলে সি মাইনাস জি করলে এখানে বিটা আসবে সি মাইনাস জি বাই টু করলে দেন টু সাইন আলফা সাইন বিটা সাইন গামা এটা কি হবে নেক্সট তিন নাম্বারটা ইজি এটা বাস করতে চলে যাবে also cost equals to sin q minus cos cos q sin q minus cos এখান থেকে বলতে হবে PQ একটা সমবায় জিনিস ফর্ম করে দেখাচ্ছি সেটা বইয়ের মতো এটা উদাহরণ ছিল
বই আছে, এটা করে নিলাম পারবা কেন বলে দেখো কজে বসানো তাহলে কি cos c প্লাস cos সূত্র জানা মানে 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 আর পাশে লিখবে sin q sin q p প্লাস q প্লাস p প্লাস q প্লাস এখন কি লিখতে পারি p q আর কে ত্রিভুজ তিনটা অ্যাঙ্গেল না তাহলে p প্লাস q প্লাস আমি কি লিখতে পারি ত্রিভুজ তিন কোনো সমস্যা হলে সরাসরি লিখি পাই লিখতে পারি পাই পাই তো এখানে p প্লাস q আসবে পাই মাইনাস r cos পাই মাইনাস r কত cos না দেখে cos পাই মাইনাস so p প্লাস r মাইনাস q বাই 2 আসবে তাহলে cos p মাইনাস r বাই 2 প্লাস কত sin q sin q মানে এখান থেকে পাই বাই 2 মাইনাস q বাই 2 আসবে মানে পাই বাই 2 মাইনাস থিটা cos পাই বাই 2 মাইনাস থিটা sin থিটা তাহলে 2 sin q বাই 2 cos p মাইনাস r বাই 2 ইকুয়াল টু কত এটাকে ভাঙলে কি লেখা যায় 2 sin q বাই 2 cos q বাই 2 জি পাচ্ছি 2 sin q বাই 2 2 sin q বাই 2 কত cos cos বাদ দিলে কি থাকে p মাইনাস r p minus r by 2 equals to q মানে কত p minus r equals to q দেখো p minus r equals to q অর্থাৎ p equals to কত r plus q না তাহলে এখানে এই যে এই ইকুয়েশনে p এর জায়গায় r plus q বসাতে হয় q plus r plus q q বসাতে হয় তাহলে p plus p plus q হতে পারে তাহলে p কত তাই এটা মানে একটা অ্যাঙ্গেল কি হয়ে গেছে 90 ডিগ্রি এসে বসবে মানে কি অবস্থা একটা সমাপন হয়ে শেষ তারপরে এই বিষয়টা আমরা যে আছে এটা পারবো দেখি করবো 10 ভাঙা বাটাকে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি এখান থেকে কি tan a প্লাস ফর্মুলা ছিল tan a প্লাস tan b বাংলা আছে tan b ফর্মুলাইজ করে দিলাম বিষয় এটাই ম্যাথ আসতে পারে সেটা রাখো শূন্য বলবো রাখবো b প্লাস c প্রথমে হচ্ছে বাহুর পাশে পড়বো কোন পাশে নিব এখানে বাহুর পাশে কোন পাশে পড়া আছে তাই আমার কিছু করার কিছু না যদি ইনকেস থাকে তাহলে বাহুগুলো এক পাশে নিব দেন কোনগুলো এক পাশে নিব এখানে বাহু এক পাশে নিয়ে আসবো বাহু এক পাশে আছে লেফট সাইড বাহু দিয়ে শুরু করলাম বাহু এবার সূত্র বসালাম যে কোনো বস্তু একবারে d এর জায়গায় sin টু sin b c এর জায়গায় sin c a এর জায়গায় sin c সরি sin a কেমন আসছে এটা ত্রিভুজের sin সূত্র ছিল sin সূত্র থেকে আমি দিয়ে করে আনছি এটা দেখলাম তোমরা করে আসছো এটা তোমরা কিভাবে আনতে হবে এখান থেকে ওখান থেকে এটা একবার দেখে আসছে ওখান থেকে ইয়ে করলে ডিরেক্ট করলে এটা আসবে এর উপরে sin c বা sin এর সূত্র যায় 2 sin b plus a by 2 সরি এখানে cos হবে আচ্ছা এক মিনিট সেখানে তো cos ছিল সরি এখানে cos হবে sin c plus sin d সূত্র তো তাহলে cos হবে এটা হয়েছে cos cos হবে ঠিক আছে তাহলে এখানে sin এর থাকুক দেন 2 sin b plus c কি লাগাই যাবো a plus b plus c সমান কত পাই পাই না তাহলে b plus c কি লাগাই পাই মাইনাস a তাহলে b plus pi minus b কি আসবে pi by 2 minus a by 2 আসবে pi by 2 minus a by 2 মানে sin pi by 2 minus a by 2 মানে cos a by 2 cos b minus a by 2 এখানে থাকবে কি 2 sin a by 2 এর ভাঙলে এটার সাথে কম করবে একটা sin 2 এর সাথে বিকজ থেকে cos a by 2 কাটা 2 2 কাটা তাহলে কি থাকতেছে আমার হ্যাঁ 2 cos b minus c by 2 দাও ঠিক আছে cos b plus c equals to pi sin b plus c equals to pi minus a cos b by 2 আচ্ছা বুঝছি cos b minus a by 2 হ্যাঁ দেখো এর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে সাইড থেকে তাহলে এ যে সাইড দিকে বসলে কি আসবে sin 30 আসবে sin 30 হলে কত হাফ নাও হাফের উপরে কি হয়ে যাবে 2 হয়ে যাবে শেষ এখানে কি বসে দুই নাম তিন নাম্বার ডায়াগ্রামের মধ্যে ডায়াগ্রাম একটা কোশ্চেন একটা লাস্টে নিতে হবে সেম রাম এই যে n স্কয়ার প্লাস n স্কয়ার যেখানে আলফা ছিল এখানে কি 2 আলফা আছে এটা আর কোন ডিফারেন্স নেই বাদ বাকি ম্যাথমেটিক্স আছে এবার cos থাকতে পারে sin থাকতে পারে তোমার কি বাট তোমার যে নিয়মটা শিখেছি সেম নিয়মই করবা cos রুট আর sin আসলে জানা আছে নিয়ম সেম সেম নিয়মই করবা সবগুলো এই গেল এরপর যেটা আছে তোমার ত্রিকোণমিতিক অনুপাত থেকে এই যে ত্রিকোণমিতিক অনুপাত থেকে তুমি এই যে এটা ম্যাথগুলো করবা ছাড়া এখানে ম্যাথ বেশি আছে
এটা পারবা মেনটেন। এটা হচ্ছে একদম বুঝে কি বলে আগের চ্যাপ্টারের মতো, এই চ্যাপ্টারের মতো সাইন স্কোয়ার এ মাইনাস, এটা করার নামে এটা কমেছে মতো সেম। ঠিক আছে, জাস্ট মানে বের করার ফলে কি করবা তুমি, জাস্ট এই যে এ বি সি না, এখানে 12 দেওয়া আছে, এবার এ বাহু বিভব সি বাহু দেওয়া আছে, তুমি এখানে যে হচ্ছে এই যে এরকম না জিনিসটা এরকম না। আর হচ্ছে লাস্টে এখানে তুমি অ্যাঙ্গেল বসাতে পারো, অ্যাঙ্গেলের ভ্যালুটা বের করে অ্যাঙ্গেল বসার উপর জিরো আসছে সেই জিনিসটা। ঠিক আছে, এবার করতে পারো, আর তুমি এখানে সূত্র বসায় করতে পারো, তোমার যেটা সুবিধা হয়। আচ্ছা, আর এর একটু সহজ হয়েছে দেখো, দেখি তোমার মানে অর্ধেক মানে এখান থেকে কিন্তু দেখে সভাপতি দেখো 5, 12, 13 মানে কি হয় অতিভুজ এরকম, তাছাড়া অতিভুজ 13, আমার লম্ব হচ্ছে 5, ঘন হচ্ছে 12। ঠিক আছে, দেন এখান থেকে তুমি সাইন এ সাইন বি সাইন সি বের করে মান বের করে বসালে এটা 0 আসবে, ইজি ভালো। তারপরে ছায়াগের ক্ষেত্রফল, এটাও একদম ইজি ম্যাথ। প্রথমে পুরো হাফ সার্কেল এরিয়া বের করবা, হাফ সার্কেল এরিয়া বের করে এই ট্রায়াঙ্গেল আছে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করে হাফ সার্কেল এরিয়া থেকে ট্রায়াঙ্গেল এরিয়াটা বাদ দিলে কি তুমি এই ছায়াগের অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাবে। বুঝছো, এই সহবর্তী বুঝবা আসলে ক্ষেত্রফল দেওয়া কিন্তু ভূমি ইন্টু হচ্ছে শেষ। আর হাফ সার্কেল ক্ষেত্রফল কত, 5/2 ইন্টু আর স্কোয়ার, আর হলো কত 7/2, সরি 7/2 বুঝিনি, 13/2। এটা থেকে এটা মাইনাস করলে কি তোমার কাজ শেষ, জায়গায় ক্ষেত্রফল বেরিয়ে গেছে একদম ইজি। হুম, ঠিক আছে। ঠিক আছে। এরপরে হচ্ছে আরেকটা জিনিস যেটা কর্ণমাটে দেখেন, কর্ণমাটে এই টাইপের ম্যাথ করার সময় অবশ্যই ডান দিক থেকে শুরু করবা, ডান দিক থেকে। এখান থেকে শুরু করলে কিন্তু ওটা জিন্দিগি দোকান করতে পারবো না, তাই বেশি ঠিক হয় তুমি জানো না। এখান থেকে রূপান্তর হবে সেটা এদিন সবাই জানো, মোটামুটি কম সবাই জানো, এখান থেকে কি করতে হবে, ডান দিক থেকে শুরু করতে হবে, রাইট সাইড থেকে। পরে কি আসবে, হাফ ইন্টু রুট ওভার 2 মাইনাস রুট ওভার, এখানে আমি কি করবো, আচ্ছা দাঁড়াও, 2 মাইনাস কি, 1 মিনিট, sin pi by 16। আচ্ছা ফার্স্ট অফ অল sin pi by 16 মানে কত, pi by 16 মানে হচ্ছে 180/16, 180/16 হচ্ছে 11.25। আচ্ছা, এখান থেকে শুরু করতে হবে, কেন করবো দেখো, প্রথমে হচ্ছে কি করবা, হাফ আছে রুট আছে না, তো হাফ আনবা, এটা রুট আনবা এর ভিতরে, তাহলে এখানে কি বললাম তো 4 নিয়ে আনার জন্য কি করতে হবে, 4 sin স্কয়ার pi by 16 আসবে, এটা বুঝছো না। রুট করে লিখতে পারবে 2 আসবে না, 2 কাটা সাইন স্কয়ার সাইন হয়ে যাবে, আগেটাই আছে কিন্তু। হাফ আর এটা যে হাফ রুট আনার জন্য এক্সট্রা করছি। এরপরে কি করবা, এখানে 2 ইন্টু কি লেখা যাবে, 2 ইন্টু 2 সাইন স্কয়ার, সেটা এরকম একটা আসবে না। এখন এটা কার সূত্র, 1 মাইনাস কস টু এর সূত্র না, এটা কি লিখতে পারি 1 মাইনাস কস 2 পাই বাই 16 মানে কত, পাই বাই 8। ঠিক আছে, হাফ রুট ওভার 2 দিয়ে গুণ দিয়ে দাও 2 মাইনাস 2 কস পাই বাই 8। এর ভিতরে কিন্তু আরেকটা রূপ ছিল, ভিতরে কিন্তু আরেকটা রূপ ছিল, বুঝছো, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি যেখানে কি আসবে 4 কস স্কয়ার আসবে, 4 কস স্কয়ার মানে কি, 4 কস স্কয়ার মানে কি 2 ইনটু 2 কস স্কয়ার পাই বাই 8। তাহলে এবার দেখো আরেকটা সূত্র তৈরি করো, দেখো কোন সূত্র, এই যে 2 cos স্কয়ার মানে কত, 1 প্লাস cos 2 এর সমান কি 2 cos স্কয়ার না, সেটা লিখতে পারি এখানে আমি 1 প্লাস cos 2, 1 প্লাস cos 2 পাই বাই, মানে 1 প্লাস cos পাই বাই 2 আসবে, 2 পাই বাই মানে কত, পাই বাই 4, পাই বাই 4। ঠিক আছে, তাহলে হাফ অথবা 2 মাইনাস 2 দিয়ে গুণ দিয়ে দাও 2 প্লাস cos পাই বাই 4 হচ্ছে 1 বাই রুট, মানে কত 2 বাই রুট আসবে। এটা হিসাব করবো 2 মাইনাস 2 প্লাস 2 বাই 2 মানে হচ্ছে শুধু রুট 2 শেষ, আমার রাইট সাইড। ঠিক আছে, এতটুকুই। এরপরে এই ম্যাথটা আগের ম্যাথের মতো সেম, আগে ম্যাথ করলাম যে বাহু এক পাশে কোণ এক পাশে, এটা পরে রিপিট আসছে।
গ নাম্বার আছে রিপিট আসে একদম ফার্স্ট একটা করে দিই। এই টাইমে দিন আসবে পরীক্ষায়, ঠিক আছে? এই টাইমে দেখে আসবে। এটা হচ্ছে আন্তরিকরণ ক্ষেত্রে। আন্তরিকরণের ক্ষেত্রে ধরো আমি গত ক্লাস মানে গত যে সাজেশন ক্লাসের যে টপিক গুলো বলছি ওই টপিক গুলো পড়া করলে হবে। যেমন তোমার ভ্রমণ বললাম, তারপর হচ্ছে স্পর্শ অনুসরণ রূপান্তর করা, এবারে পর্যায় রূপান্তর করা, এখন ফাংশনের ডিফারেন্সিয়েশন করা, এগুলো কি আছে? তো যেমন রিমোট এখানে আসে ডিডিএক্স টু দি পাওয়ার এক্স, টু দি পাওয়ার এক্স, এরকম টাইপের কি করতে হবে? লং ধরে করতে হবে। যেহেতু ওয়াই ধরতে হবে, ওয়াই ধরে লং ওয়াই ইকুয়াল টু লং এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, ধরে করতে হবে। লংটা কি হয়ে যাবে? লং এই এক্সটা কি এটা হলো এই এক্স, এই এক্স কি হবে? যদি পাওয়ার পাশে কি হবে? মুভ হয়ে যায় না, এটা কি হবে? এক্স স্কোয়ার হয়ে যাবে, মানে এটা এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখি আমরা একটু। তো এখানে সামনে আসলে কি লং এক্স হবে লং ওয়াই, তো দিবস সংযোজন করো, দিবস সংযোজন করে কি আসবে? ওয়ান বাই ওয়াই বাই ওয়ান এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স প্লাস লং এক্স টু এক্স, এখান থেকে ওয়াই ওয়ান বাই শেষ করে আমাকে এই ফাংশনের অন্তরিক। তারপরে খ নম্বর হচ্ছে এক, এটা পারবা, এটা পারবা, এটা কিন্তু কি করবা? ঢাল বের করবা, ঢাল বের করলেই তোমার কাজ শেষ। বিন্দু দিয়ে আছে, এখান থেকে স্পর্শ বের করবা, লম্বটা কি? স্পর্শকের লম্ব, আর ঢালটা কি হয়ে যাবে? লম্বটাকে ঢালের মতো উঠে দিবা, মাইনাস করে দিবা, শেষ। এটা অনেক ইম্পর্টেন্ট, লঘুমান বলবা, জি এক্স ফাংশনের লঘুমান বলবা। সূত্র ওই অবশ্য মনে আছে কিভাবে করতে হবে। তো তুমি করবে এক্স টাইম বের করবা, দেখো জিরো ধরবা, জিরো ধরে এক্স এর ভ্যালু আসবে, এক্স এর ভ্যালু গুলো বের করবা, দেন এটাকে আবার অঙ্কন করবা, এন্ড অফ এন এক্স বের করবা। বের করে ফলে এখানে যে এক্স এর ভ্যালু পাইছো, এই ভ্যালুগুলো এই ভ্যালুগুলো কি হচ্ছে? এখানে ইনপুট দেবা, ইনপুট দিলে ওয়ান, ধরো দুইটা এক্স ভ্যালু আসবে, দুইটা এখানে দুইটা ভ্যালু ইনপুটে দুইটা ভ্যালু আসবে। যদি গ্রেটার দেন জিরো আসবে কি আসবে এখানে? লঘুমান। মানে ওই যে পয়েন্টের জন্য গ্রেটার দেন জিরো আসছে ওই পয়েন্টে লঘুমান থাকবে। আর যে লেস দেন জিরো আসে, তাহলে যে পয়েন্টের জন্য জিরো আসছে লেস দেন জিরো আসছে ওই পয়েন্টে কি থাকবে? লঘুমান থাকবে। ঠিক আছে, দেন ওই পয়েন্টগুলো, যে পয়েন্টগুলো যে লঘুমান গুণমান পাইছো ওই পয়েন্টগুলো যদি মূল ফাংশনে বসায় দাও, মূল ফাংশনে বসায় দাও, তাহলে তুমি লঘুমান লঘুমান পেয়ে যাবে। ঠিক আছে, একদম ইজি, এরকম একটা ম্যাথ আসবে, লঘুমান লঘুমান লঘুমান। ঠিক আছে, এটা ভালো করে দিই। এরপরে হচ্ছে এরকম ম্যাথ আসতে পারে, কজিং মানে ফাংশন দিয়ে ফাংশন হলো কনজিউম করতে হবে। কজ ইনভার্স স্কোয়ার রুট অফ এক্স, এরকম হবে জিনিসটা, হয় জিনিসটা কজ ইনভার্স অফ এক্স, এটা একদম ইজি পারফেক্ট। মূল নিয়মে, মূল নিয়মে একটা আসতে পারে, এটা পড়ে রাখবা। মূল নিয়মে ধরো তোমার সাইন এ এক্স পাওয়ার এ এক্স, তারপরে ট্যান, এরপরে তোমার আর কি আছে? আর হচ্ছে কট, এই কয়েকটা বেশি ইম্পর্টেন্ট, ওইগুলো দেখে যাও মূল নিয়মের কাছে। ঠিক আছে, এবার এখানে কি দেওয়া আছে? লন এক্স, লন এক্স আসতে পারে, লন এক্স এর মূল নিয়ম আছে কোন আছে? ওটা বই দেওয়া আছে, এটা মূল নিয়ম আছে, এটা তুমি করে দেখে যাও। ঠিক আছে, লন এক্স এক্স সাইন কট ট্যান গুলা, এই জাস্ট নিয়মটা দেখলে হবে যে তোমার যে মূল নিয়মের যে সূত্র আছে না, যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কি এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, সামনে কি থাকে? লিমিট এস টেন্ডস টু জিরো, এটা এটা দেখলেই হয়ে যাবে। ঠিক আছে, এই সূত্র ইউজ করে তুমি সবগুলা যে কোনো ফাংশনের মূল নিয়ম বের করতে পারবা। পরের একটা হচ্ছে একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূল নিয়মটি কি বলে? পর্যায় রূপান্তরণ করা, যেটা আমি বলছিলাম আসবে মাস্ট আসবে। ওয়ান প্লাস এক্স স্কোয়ার এটা কি? তো এখানে জেড দিয়ে জেড ইকুয়াল টু জি এক্স বাই জি এক্স টু দি পাওয়ার এন, সেটা এরকম হবে ফাংশনটা, জেড ইকুয়াল টু জি এক্স এক্স প্লাস টু টু পাওয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। এই ফাংশনটাকে তোমাকে মূল পর্যায় রূপান্তরণ ইউজ করে এটা প্রমাণ করতে হবে। প্রমাণটা কি? প্রমাণটা হচ্ছে এটা যে দিচ্ছি এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার জেড টু, আই কিছু ওয়াই ওয়ান ওয়াই টু ছিল, এখন ওয়াই এর জায়গায় জেড দিছি। ঠিক আছে, যেমন 25 সেকেন্ড ওয়াই এর জায়গায় জাস্ট জেড দিছি, জেড টু প্লাস এক্স জেড ওয়ান প্লাস এক্স জেড ওয়ান ইকুয়াল টু মাইনাস এন স্কোয়ার জেড, বুঝতে পারছো?
0। এটা তোমাকে প্রমাণ করতে হবে। মূলধনী যে অন্তর্গত করতে ওরা করবা, প্রথমে দুই পাশে অন্তর্গত করবা, প্রথম দুই পাশে অন্তর্গত করবা, দেন করার পরে যদি এর দ্বারা আমরা করবা, করার পরে যদি এখানে চেঞ্জ করা যায়, ধরো মানে ধরো তোমার গ্যারান্টি বের করলা, বের করবার দেখা যায় একটা পার্ট আসছে সেম এরকম, তাহলে ওটা কি করবো, ওটা দেখবে জেড রিপ্লেস করে দিবা। যদি রিপ্লেস করা যায়, রিপ্লেস করে দিবা, করার পরে এরপর করলাম, এরপরে যে রুট ওভার ফাংশন থাকে, মানে কি বলবো তোমাকে আগে হচ্ছে তোমার ধরো যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থাকলে ক্রস গুণ করে দিবা। এরপরে যদি এরপরে রুট ওভার ফাংশন থাকে, রুট থাকে, তাহলে দুই পাশে স্কোয়ার করে দিবা। এই হচ্ছে কয়েকটা নিয়ম মনে রাখবা, ঠিক আছে। এরপরে হচ্ছে এগুলো করার পর কি করবো, আবার হচ্ছে ফাংশনটাকে আবার জেড রেসপেক্টে দুই পাশে অন্তর্গত করবো, তাহলে ওখানে কি হবে, তুমি জেড টু পাবা, জেড টু পাবা। দেন ওখান থেকে কাটাকাটি করার পরে তুমি দেখো যে এই ইকুয়েশনটা প্রমাণ হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যেভাবে বলছে এভাবে করবা, ঠিক আছে। প্রথমে যে জেড হান্ড্রেড করবা, রিপ্লেস করার আগে জেড দ্বারা রিপ্লেস করবা, ভগ্নাংশ থাকে লস ইনটু করবা, দেন লস ইনটু করার পরে যদি রুট থাকে ফাংশনে দুই পাশে স্কয়ার করবা, দেন হচ্ছে আবার অন্তর্গত করে জেড টু করবা, দেন কাটাকাটি করে কিন্তু মনে রেখে দিবা। এটা কিন্তু করো, যা এরকমটা মেরে আসবে। হুম। এরপরে হচ্ছে এটাও সেম, প্রথম হচ্ছে এটা লিমিট এক্স টেন্ডস টু 0, আর এটা যদি 1 মাইনাস cos x ডিভাইড বাই x টেন্ডস টু 0 ফ্র্যাকশন 1 মাইনাস cos x। আচ্ছা, মূলত এটা এরকম হবে আর কি, এরকম হবে জিনিসটা। তুমি লাপিতাল দিয়ে করতে পারো, যেটা লাপিতাল দিয়ে করলে অনেক হচ্ছে ইয়ে করে, সমস্যা করে। তুমি এটা নর্মাল দিয়ে করতে পারো, যেটা লাপিতাল বলে দেওয়া নেই, সিকিউরিটি ইউজ করো, বাট সিকিউরিটি ইউজ না করাই ভালো। একে টু সাইন স্কোয়ার এক্স বাই টু দেন ক্লোজ স্কোয়ার, দেন এটা নর্মাল সাইনের যে ফাংশন আছে, যে সাইন এক্স বাই এক্স মান হবে 1, এই সময়টি ইউজ করে দিলে তুমি এটা সলভ করে যাবে, ঠিক আছে। এটা অ্যান্সার কত আসবে, 2 টু বার তাহলে স্কোয়ার 1/2 মানে 1/4 আসবে এটা, ঠিক আছে। এবার হচ্ছে খ নাম্বারে 1 মাইনাস 4x স্কোয়ার, এই যে আবার সেই একই পর্যায়ক্রমিক অন্তরীকরণ, কি দেওয়া আছে আমার y ইকুয়ালস টু e টু দি পাওয়ার m sin ইনভার্স 2x। এই ফাংশনে আবার কিভাবে করতে বলছে, এই যে এটা প্রমাণ করতে বলছে, একদম সেম নিয়ম, মাত্র যে একটা নিয়ম বললাম না পর্যায়ক্রমিক অন্তরীকরণ, একদম সেম সেম লিমিট হবে, ঠিক আছে। y বের করলাম, y দ্বারা ইচ্ছা করে y বের করার ফলে যে y আমরা কিছু করে দিলাম, y বের করলাম, y আসবে e to the power x, then m by 1 minus 4x square into 2 0 স্কয়ার পেলাম। এটা কি y না, রিপ্লেস করা যায় 2 my, তাহলে কি আছে, ভগ্নাংশ আছে না, cos করবা, দেন কি এক পাশে রুট আছে না, রুট ফাংশন মানে কি দুই পাশে স্কয়ার করবা, দুই পাশে স্কয়ার করবা, দেন আবার কি করবা, দুই পাশে অন্তর্গত করে y2 বের করবা, দেন দুই পাশে কাটাকাটি করবে, মানে এটা চলে আসবে। তো পরবর্তী আগে সেম চরম মান, যে কত আছে এরকম চরম মান মানে দুই রঙের মধ্যে যেটা অনেকটাই সেম, ঠিক আছে। এটা করবি সেম নিয়মে, গুরু বন্ধ করে জন্য বসলাম, সেম নিয়মে এটা করে দেবো। এখানেও সেম লাইক সেম টাইপের ম্যাথ আছে, লিমিট x টেন্ডস টু 5/2, কোন নাম্বার 5/2 1 মাইনাস f of x, এখানে তোমার এরকম হবে জিনিসটা, ডিভাইড বাই f প্রাইম x, f প্রাইম মানে কত, সাইন অন্তরীকরণ মানে cos x, ঠিক আছে। তাহলে তুমি আবার অন্তরীকরণটা করে দিলাম, সূত্র বসে দেওয়া আছে সাইন সূত্র 2 cos স্কয়ার x বাই 2 কি বলি সরি 1 মাইনাস সাইন x এর ভাঙবা, যেহেতু নিচে 1 প্লাস সাইন x দিয়ে ভাঙাটাকে দেন হচ্ছে বাচ্চা মিনিট বসে মিনিট বসে দিলে ভাঙা চলে আসবে, এটা পারবা। দেন খ নাম্বার হচ্ছে মূল্যবান এক্সপ্রেশন, মূল্যবান যে x এর সাথে কি বলছে 1/x মানে কত, 1 sin 3x মানে কি cosec 3x, মূল্যবান সূত্রে বলছিলাম ওটা ইউজ করলে তুমি এটা ইজিলি করতে পারো, ঠিক আছে। মূল্যবান সূত্র ছিল না, এটা ছিল মূল্যবান সূত্র অনুযায়ী এটা করে ফেলবে, এটা ধরে দেওয়া আছে। এরপরে হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, কি আছে y ইকুয়ালস টু sin ইনভার্স x, এটা একদম চাল দেবেন, y হান্ড্রেড করলে y টু করলে কাজ শেষ, তোমার ফাংশন চলে আসবে।
45, ঠিক আছে? এটা আর না, সবাই পারবে এটা। তো এরকম আর কি যে টাইপগুলো দেখালাম অন্তরীকরণের ক্ষেত্রে, এই টাইপগুলো বেশি প্র্যাকটিস করে এগুলো আসবে এগুলো থেকে। তারপরে এই যে ক নাম্বার লিমিট এক্সটেনশন দিল, ঠিক আছে? এখানে sin ইনভার্স 5x, sin ইনভার্স 5x ডিভাইড বাই হচ্ছে x, এটা একদম এমসিকিউ টাইপ না, এটা কত 5 আসবে। কেন আসবে? sin ইনভার্স x মাইনাস 1 সূত্র দশটা মান্য, ওটা ইউজ করি, এটা করে ফেললাম, এটা কিন্তু 5 আসবে, ঠিক আছে? এরপর হচ্ছে বন্ধু মাত্র কলেজে স্কোয়ার রুট 3x 1 3 কি আছে না f(x) অথবা e টু দি পাওয়ার y, তাহলে এটা হচ্ছে মানে স্কোয়ার 3x মানে হচ্ছে এটা, এটা হচ্ছে e টু দি পাওয়ার 3x স্কোয়ার e টু দি পাওয়ার, এটা আসবে। মানে যে বললাম না e টু দি পাওয়ার ax এর মতো, বুঝলাম না? এই যে এরকম আসতে পারি বলছিলাম e টু দি পাওয়ার ax sin ax tan ax, এই যে, ঠিক আছে? এখান থেকে এ যায় কি আছে আমাদের রুট 3 আছে, আর x মানে x আছে, e পাওয়ার 3x এরকম আছে, ঠিক আছে? মূল লেখাটা করেছেন না, শুধু সমস্যা নেই। লাস্টে কি হয় পর্যায়ক্রমে ত্রিকোণের, ঠিক আছে? একদম মানে টাইপ সেমই আসে, জাস্ট আমাদের ম্যাথ জানলে আর আলটিমেটলি টাইপ আছে কি আছে এখানে রুট ওভার x ইকুয়ালস টু actually fraction একটু টাইপিং একটু ঝামেলা হয়েছে, মানে হয়তো তোমার হচ্ছে রুট ওভার সাইন রুট ওভার সাইন ওয়াই এরকম একটা ফাংশন থাকে, তাহলে এখান থেকে আমার x চলে আসবে হচ্ছে সাইন রুট ওয়াই, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফাংশনটা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে জিনিসটা বের করতে হবে, x ইকুয়াল টু কত পাইছো তুমি sin রুট, এখান থেকে y বের করে ফেলো, y কত আসবে এখন যদি y বের করো তাহলে sin ইনভার্স x হোল স্কয়ার আসবে, হয়ে গেছে, ঠিক আছে? জাস্ট এরকম কিছু আসতে পারে, কারণ এরকম ম্যাথ দেওয়া আছে, এরকম দেওয়া আছে, তো এটা তুমি ভাববে দাও যে এটা কি দিচ্ছে, আমার তো ম্যাথে y যে ফাংশন দেওয়া ছিল এখন তো যে ফাংশন দেওয়া নেই, তোমাকে ফাংশনটা বের করে দিতে হবে, yটা বের করে দিতে হবে, যে বের করছিল স্কয়ার করে এই যে মডিফাই করে এখান থেকে yটা বের করে ফেলবো, তাহলে বাকি হয়ে গেছে। তুমি y ফাংশন বের করে ফেলছো, এবার বাকিটা আগের নিয়মে y অনেক বের করবা, দেন y বের করে যে পর্যায়ক্রম মান দিবে তুমি সবাই দিই শেষ হয়ে গেছে। তো এই পর্যন্তই অন্তরীকরণে যেগুলো আছে এগুলো প্র্যাকটিস করবো। এরপর হচ্ছে ইন্টিগ্রেশন আমি তোমার ভালোর সঙ্গে বলছিলাম, অনেকে হয়তো স্কিপ করতে পারো, এখন না ভুলে বেটার, আর যারা ধরো করছো বা হচ্ছে করতে চাও অ্যান্সার করবা তাদের জন্য আর কি এটা দেখতে পারো। ইন্টিগ্রেশন হচ্ছে তোমার ওই মানে ইন্টিগ্রেশন কি 4 - 3x 3/2x fraction 3/2 3/2 এটা কি হবে, এটা ইন্টিগ্রেশন করবা ক নাম্বার, পরে খ নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ চালিয়ে দিয়ে আসবে 0 থেকে π/2 এছাড়া লিমিট দেওয়া ঠিক আছে, π/2 f(x) equal to sin square x into the sin 3x, এটা ইজি আছে একদম ইজি। দেখো এটা কি করবা, 2 sin square x ছিল 1 minus cos 3x নিবা, দেন sin cos সিঙ্গেল হয়ে যাবে, কোনো স্কয়ার থাকবে না, যে ওটা cos c মানে sin c sin c plus sin d ফরম্যাট দিবা, দেন sin d ফরম্যাট কি হয়ে যাবে sin c plus sin d আসবে, আলাদা প্লাস প্লাস করলে কি আলাদা হয়ে যাবে জিনিসটা, ওটা কি ইন্টিগ্রেশন করলে কি মানে ইউনিট করতে হবে ইন্টিগ্রেশন, মানে sin মাঝখানে প্লাস চলে আসে, আলাদা করতে হবে জিনিসটা, এখানে বিভাগ হয়ে গেছে জিনিসটা, বুঝছো? বিভাগ করে নেওয়া হবে, বিভাগ করলে এটা ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবা। এরপর একটা হচ্ছে ক্ষেত্রফলের মতো, এটা অবশ্যই করবা, ইন্টিগ্রেশন করতেছে অবশ্যই এটা করবা, এটা নিয়ে মাথা আসবে, এটা ইকুয়াল টু 0 এবং h is equal to 0 এখানে আবার ক্ষেত্রফল, এটা পরবর্তী একটা প্রবৃত্ত প্রবৃত্ত, আর এটা একটা সরলরেখা mx minus c, mx minus c মানে হচ্ছে কি যে রেখাটা, তাহলে এবার আবদ্ধ ক্ষেত্রফলটা কি হচ্ছে তোমার যে ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ফর্মুলা যে y1 - y2 থেকে y1 ধরবা,
দেখতে y টু দেওয়া 1 1 minus y2 dx x স্কয়ার করে দেব। ঠিক আছে, ইন্টিগ্রেশন বেশি দেখাচ্ছি না, আমি তোমাকে সাজেশন লিস্ট যতটুকু বলছিলাম অর্থনৈতিক তোমার জন্য অত টাইপই দেখেছি। এটা কিছু এক্সট্রা যারা তোমাদের সময় থাকলে এগুলো দেখতে পারো, যেগুলো আমি পড়া থাকে ইনফরমেশনটা। আমি মেবি তোমরা না একদমই না পড়ে থাকো বা হচ্ছে হালকা করছে বা তেমন ভালো করে পড়া নেই, এগুলো স্কিপ করো, করার দরকার নেই। আমি যেটা সব চ্যাপ্টারগুলো বলছি ওই চ্যাপ্টারগুলো ব্যবহার করো আপাতত। ঠিক আছে, সেন্ট্রাল ওয়াই ওয়াই এটা বলে নেক্সট। ঠিক আছে, বলে নেবেন ইন্টিগ্রেশন অফ কি সাইন এন এক্স সাইন 11, এটা আছে তোমার ইয়ার মধ্যে বলছি সাইন সিরিজের cos c প্লাস cos c মাইনাস cos d ফর্মেট আছে না, এখন অরিজিনাল cos c মাইনাস cos d কি হবে, cos c cos d আলাদা, আজকে মাইনাস চলে গেছে আলাদা, মানে যেভাবে হয়ে গেছে আজকে ভাগ হয়ে গেছে, মানে ঠিক ওটা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। শেষ কিছু বিষয়টা কি ইসলো ইন্টিগ্রেশন লিমিট 0 থেকে 4 বাই যে এফ ডট জিএক্স 0 থেকে 4 কি আছে এটা 3 বাই 1 বাই 4 প্লাস এটা ইজি আছে পারবো। ঠিক আছে, জেড ধরে করতে হবে, জেড ধরে করতে হবে, জেড ধরে করতে ইজি হবে। বা তুমি টেন প্লাস এক্স এর সূত্র টেন প্লাস এক্স এর সূত্র করতে পারো, যেভাবে তুমি সুবিধা হয়। ঠিক আছে, ইজি আছে, এটা ভালো। একটা ফর্মুলা ছিল না, 1 বাই এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার টোয়েন্টি টেন প্লাস এল বাই এই ফর্মুলা আছে। ঠিক আছে, এই যে কি আছে মানে টু আছে, এক্স স্কয়ার প্লাস টু স্কয়ার আছে। তো এই ছিল আমাদের মূলত আমার আলোচনাটা, ইন্টিগ্রেশনটা যদি একটু কম পড়েছি, কারণ মেইনলি ফোকাস করছি যে চ্যাপ্টার গুলো মেইন মানে প্রশ্ন আসবে তুমি ধরো ইজিলি অ্যান্সার করতে পারবে, এই চ্যাপ্টার গুলো কি আমি হচ্ছে তোমাকে একদম বেসিক থেকে হচ্ছে মানে একদম যে টাইপ থেকে আসতে পারে বা হচ্ছে আসবেই ওই টাইপ গুলো থেকে করেছি, যে টাইপ গুলো একদম মেইন টপিক বা মেইন টাইপ যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, ওই যে ওই টাইপ গুলো তোমাকে আমি কভার করে গেছি। এই টাইপ গুলো থেকে তুমি প্র্যাকটিস করতে থাকো, গাইড থেকে বই থেকে বা যে এই পিডিএফ থেকে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, তাহলে তোমার সিকিউ যে পার্টটা ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। এখান থেকে তুমি পাঁচটা ইজিলি কমন পাবা যদি ভালো করে করেছো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত। আর সিকিউ অ্যান্সার গুলো আপলোড হয়ে গেছে, যদি ভালো করে দেখো নার্ভাস হয়ে অনেক যতটুকুই করছো ততটুকুই হচ্ছে ডেলিভার করো, যতটুকুই করছো ততটুকু হচ্ছে ভালো করে দিয়ে আসো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে। Just চেষ্টা করো, আর হচ্ছে যা যা করেছি তার ফোকাস করো, যা যা বলছি সেভাবে করো। ঠিক আছে, প্র্যাকটিস করো, যা যা বলছো ওগুলোই ভালো করে প্র্যাকটিস করো, বেশি করার দরকার নেই আর বেশি কম করার দরকার নেই। যেগুলো করছো বা তোমার যেগুলো তোমার সাধ্যের মধ্যে আছে, যে টাইম মধ্যে টাইম মধ্যে যতগুলো পারো তুমি ওগুলোই ওই টাইমটা কাজে লাগিয়ে করো। ঠিক আছে, নার্ভাস হয়েও না, এটাই বলবো। নার্ভাস হলে কিন্তু শেষ, জাস্ট বিশ্বাস করো যে তুমি যা তুমি পারো তুমি সেটাই দিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে আজকে মতো এই পর্যন্তই। ভালো থাকো, আর হচ্ছে জয় হলো সবার জন্য। এইচএসসি 26 ব্যাচ ম্যাথ পরীক্ষাটা ভালো করে দাও, ইনশাআল্লাহ সেকেন্ড পেপার নিয়ে আবার তোমাদের জন্য এমসিকিউ এবং সিকিউ সাজেশন নিয়ে হাজির হবো। ততক্ষণে ভালো থেকো, আর হচ্ছে পরীক্ষাটা ভালো করে দিও। লাস্ট কথা, নার্ভাস হয়ে না, নার্ভাস হলে সব শেষ।